কূটবুদ্ধি, সম্পূর্ণ ক্ষতিকারক, ছল চাতুরী এবং সর্বদা রূপ পরিবর্তনকারী, যেটাকে আমরা ক্যামেলিয়ান বলে প্রতিপন্ন করে থাকি, তার যে প্রকৃতি, যে সিউডো প্ল্যানেট মূলত বহন করে থাকে, তার নাম হচ্ছে রাহুর যে দেহাকৃতি রয়েছে তার সম্পূর্ণ, তাকে কেতু হিসাবে অভিহিত করা হয়। সেই কেতু আগামী 18 তারিখ রাহু এবং কেতু একে অ্যাক্সিস বরাবর পরিবর্তন করে। সেও 18 তারিখ 18/5/2025 সালে সে সম্পূর্ণ আত্মকারক যে রুম অর্থাৎ লিও এবং টোটাল যে 12টা জোডিয়াক সাইনের যে সম্পূর্ণ এনার্জি সোর্স এবং ফায়ারি সোর্স, যার মাধ্যমে অন্যান্য প্ল্যানেটগুলো এই সৌরজগৎ নির্মাণ করেছে, সেই ফায়ারি সোর্সের যে কারকতার ঘর, অর্থাৎ যাকে আমরা নর্মালি অভিহিত করে থাকি, সেটা হচ্ছে আমাদের সোল, আমাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি, আমাদের আইডেন্টিটি, এভরিথিং, এবং একদম পরম তত্ত্বের সাথে আমাদের যে কানেকশনের রুম, সেই রুমে পরবর্তী 1.5 বছরের জন্য কেতু অর্থাৎ 5/12/2026 পর্যন্ত সেখানে অবস্থান করবে। এই অবস্থানকাল হেতু সার্বিক যে ইফেক্ট এবং লগ্নভিত্তিক ইফেক্ট নিয়ে আমরা আলোচনা আজকে করব। আলোচনা শুরুর আগে আমি যেটা বলে নেব সেটা হচ্ছে মূলত টাইমিংগুলো খুব ইম্পর্টেন্ট। সিংহ রাশিতে 3টে নক্ষত্র আছে। তো প্রথমে যেটা থাকবে সেটা যে নক্ষত্রে অলরেডি কেতু বর্তমানে বিরাজ করছে, সেটা হচ্ছে রবির উত্তর ফাল্গুনী নক্ষত্র। তো সিংহ রাশিতে প্রবেশ করা মাত্র কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবে। অ্যাকচুয়ালি যেহেতু তারা ঘড়ির কাঁটার দিকে সবসময় তাদের মুভমেন্টসটা থাকে, তার দরুন তারা উল্টো দিক থেকে প্রবেশ করে সেই সিংহ রাশিতে অবস্থান করবে এবং অবস্থান করে সেই সিংহ রাশির, ক্ষমা করবেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে 3টে চরণ আছে অলরেডি, সেই 3টে চরণকে অতিক্রম করে প্রথম চরণে প্রবেশ করবে এবং সেটি ধনুরাশির নবাংশ। তারপরে সম্পূর্ণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে, যার বিস্তার যদি সোজা দিক থেকে করা হয় সেটা 13°20' থেকে 26°40' পর্যন্ত সেই নক্ষত্রে কেতু থাকবে। এবং তারপরে কেতুরই নক্ষত্র আছে মঘা নক্ষত্র, অর্থাৎ আমি বলছি উল্টো দিক থেকে, কিন্তু অ্যাকচুয়ালি আসবে প্রথম মঘা, তারপরে পূর্ব ফাল্গুনী, তারপরে উত্তর ফাল্গুনী। তো মঘা নক্ষত্রের অবস্থান আছে এবং মঘা নক্ষত্রের বিস্তার আছে সিংহ রাশির একদম শুরু থেকে 13°20' পর্যন্ত। এই মঘা নক্ষত্রের যে সাইন আছে আমি অনেক আগে আলোচনায় বলেছিলাম, সেটি হচ্ছে একটি সিংহাসনের মতন। এখানে যে স্টার কনস্টেলিয়েশনগুলো রয়েছে সেটি একটি সিংহাসনের রূপ দেয়। তো সিংহ রাশির যে প্রথম কাজ আছে, আমি অনেকবার রবির প্রকৃতি বা তার আলোচনা করতে গিয়ে বলেছি যে রাজার কোনো আত্মীয় বা বন্ধু থাকে না। তো তার সেই জন্য বিভিন্ন সিরিয়াল বা এই সমস্ত নাটকে, যেগুলো আমাদের সামনে বিভিন্ন গল্প আকারে পরিবেশিত হয়, সেখানে দেখবেন রাজা সবসময় একটা উচ্চতায় অবস্থান করে। তার সাথে অনেক সময় যে রাজপুরোহিত তিনি থাকেন, এবং অনেক সময় পটরানী থাকতে পারেন, যিনি প্রধান রানী, তিনি থাকতে পারেন, নাও থাকতে পারেন। কিন্তু রাজা যেখানটা অবস্থান করে সেটা সাধারণ দরবারি বা অন্যান্য ব্যক্তিবর্গের থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করে এবং রাজার অ্যাক্সেস পাওয়াটা সচরাচর যায় না। সাধারণ দর্শন প্রার্থী বা মানুষ একটা দূরত্ব থেকেই রাজার সাথে কথা বলতে হয়। এটা হচ্ছে একটা বেসিক নেচার।
যে রাজা সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করতে হয় তাকে, কারণ এর পেছনে অনেক সিকিউরিটি আছে, ন্যাচারালি অনেক সিকিউরিটি আছে, অনেক ডিপ্লোমেসি আছে, রাজার কেউ ক্ষতি করতে পারে সামনাসামনি চলে আসলে। সেই জন্য প্রোটোকল অনুসারেই তাকে আসতে দেওয়া হয় না, সেটা যুগ যুগান্তর ধরে একইভাবে অবস্থান করে রয়েছে। তো সে সেপারেট থাকে। এবং আপনি যদি সানকেও দেখেন, সানের যে পরিমাণ টেম্পারেচার, প্রত্যেক মুহূর্তে একটা হিউজ পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণে তাপশক্তির প্রোডাকশন হচ্ছে এবং সেই তাপশক্তি ছড়িয়ে পড়ছে। কিছুটা বলহীনতাও আসছে, কারণ তার মাসটা এনার্জিতে কনভার্সন হচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন, সেই মাসের পরিমাণটাও অনেক এবং সেটাকে পুরোপুরি শেষ হতে যে সময় লাগবে সেটাকে একটা বিপুল সময় আর কি। অবশ্যই তার যার শুরু আছে, তার যে কোনো মেটেরিয়াল জিনিসের তার শেষও আছে, কিন্তু সেটা অনেকটা দীর্ঘকালীন। অন্তত মানুষের যে কাল আছে তার সাপেক্ষে তো কোনো তুলনাই চলে না। তো সূর্যের ক্ষেত্রেও সেটা, সেজন্য সূর্য সবার সেন্টারে থাকে, কিন্তু তার সাথে কিন্তু সবার দূরত্ব আছে। কোনো লিভিং অবজেক্ট বা কেউ তার সামনে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সামনে কেন, বুধের কাছাকাছি গেলেই সে আর টিকতে পারবে না, খুব কঠিন কাজ সেটা। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলো আমাদের সিম্বলিক্যালি বলার কারণই হচ্ছে, বনেও দেখবেন যে বনের যে রাজা সিংহ, তাকে দিয়ে তো এমব্লেম করা রয়েছে। তো সেটা যেটা করা হয়, সে সবসময় একা থাকে, একা। তার একদম কোর পরিবার থাকে, কিন্তু মেজর সময় সে একা থাকে। তার চলন, তার মানে একটি লায়নের বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং দেখেই বুঝতে পারবেন তার মধ্যে একটা রাজোচিত ব্যাপার আছে। সেই জন্যই তো তাকে রাজা হিসাবে নির্দিষ্ট করা রয়েছে। তো সেই ঘরে কেতু অবস্থান করবে। রাজা ইজ অলওয়েজ অ্যালোন, রাজা সব দিক থেকে একা, কারণ তার সবাই তার থেকে সাবঅর্ডিনেটেড, তার স্ট্যাটাস এভরিথিং এর দিক থেকে তার থেকে নিচে আছে। সেই জন্য তার কোনো ইকুইভ্যালেন্ট লোক নেই। তো এই কথাগুলো বলার কারণ আছে, এগুলো পরে আপনারা বুঝতে পারবেন। আমি টাইমিংটা আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে, রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে একই সময় 18/5/2025 বিকেলবেলা 5:04। এখানে প্রবেশ করার পরেই কেতু নবাংশতে, বর্তমানে এখন সে বসে রয়েছে মকর রাশির নবাংশে, সে চলে আসবে কুম্ভ রাশির সে চলে আসবে ধনু রাশির নবাংশে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে আসবে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের যে বিস্তার আছে সেটা 26°40' থেকে 30° পর্যন্ত আছে সিংহ রাশি। তো সেই দূরত্বটা অতিক্রম করতে যে সময় নেবে, সেই সময়টা হচ্ছে 20/7/2025। 20/7/2025 দুপুরবেলা 2:40 কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণ ত্যাগ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শেষ চরণে প্রবেশ করবে এবং নবাংশ হিসেবে সে প্রবেশ করবে বৃশ্চিকের ঘরে। তো পূর্ব ফাল্গুনীর বিস্তার হচ্ছে সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত। তো বৃশ্চিকের ঘরে প্রবেশ করবে এবং এই ঘরে সে অবস্থান করবে মোটামুটি ভাবে 8.5 মাস মতন। কতদিন অবস্থান করবে সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 29/3/2026 পর্যন্ত। 29/3/2026 সন্ধ্যেবেলা 6:28 পর্যন্ত কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তারপরে কেতু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, সেটা হচ্ছে মঘা নক্ষত্র। তো মঘা নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করবে এবং সেটা সে এন্ড অবধি থাকবে এবং সেই সময়টা হচ্ছে 5/12/2026 রাত্রি 8:02 পর্যন্ত। তো সময় আপনাদের বলে দিলাম। এবার আমি ক্যারেক্টারগত জায়গায় আসি। দেখুন, আপনারা
বাজার চলতি বিভিন্ন বই বা যারা একটু সংস্কৃত অধ্যয়ন করতে পারেন তারা বিভিন্ন রকমভাবে তথ্য মারফত এটা জানবেন যে কেতু সম্পর্কে না অনেক স্পিরিচুয়ালিটি বা এই সমস্ত কথাবার্তা বলা আছে। আমি এই নিয়ে বহুবার কথা বলেছি, বহু মানুষের সাথে আমার বিতর্কও হয়েছে এই নিয়ে। তো রিজনটা বা লজিকটা আমি কোনোদিন এর পেছনে বুঝিনি বা আমি কোনো শাস্ত্রগত জায়গায় এটা বুঝিনি। আমি যেটা পরোক্ষভাবে যেটা বুঝেছি আমি সেটা বলেছি, এবং আমার যতটুকু অভিজ্ঞতার ভিত্তিতে আমি দেখেছি তার ভিত্তিতেই আমি বলছি যে আমি যেটা বুঝেছি সেটার সাথে একটা সাদুর্য আছে, রাদার দেন যেটা বলা হয়। তো সেটা আমি একটুখানি আপনাদের এক্সপ্লেন করি। দেখুন, শরভানু নামক যে ডেমন ছিল তার মস্তক কেটে ফেলে ভগবান। কেটে ফেলার জন্য তাকে নির্দেশ করে, মানে তাকে দেখানো হয় যে তিনি অমৃতপান করছেন এবং তিনি দেবতাদের মধ্যে রূপ ধারণ করে বসে আছেন। তো প্রথম মায়াবাদ তার মধ্যে রয়েছে, রূপ ধারণ করছে। তো ক্যামেলিয়ান ক্যারেক্টার, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে মিথ্যাবাদী। 3 নম্বর হচ্ছে তিনি যেটা তার জন্য প্রযোজ্য নয় সেই জিনিসটার মধ্যে তিনি এনক্রোচমেন্ট করছেন। তার মানে তার সমস্ত কিছুতে এনক্রোচমেন্ট করা বা সেটাকে নিজের বলে দাবি করার একটা টেন্ডেন্সিজ রয়েছে। তো তখন ভগবান কি করে, কারকতার মধ্যে চন্দ্র এবং সূর্যকে জড়িয়ে দেয়। সেখানে তারা তো দেবতা, তাদের জড়িয়ে দেয় এবং তাদের নির্দেশ মাফিক ব্যাপারটা এরকম রচনা করা হয় যে তারা নির্দেশ দিচ্ছে বলেই সেই জন্য করা হচ্ছে। যেমন দেখবেন রামায়ণের যদি আপনারা লঙ্কা কাণ্ড কখনো পড়ে থাকেন, মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে পড়ে থাকেন, তো সেখানে দেখতে পারবেন যে যখন একদম রাবণের সংহার হচ্ছে তখন তার যে রথ পরিচালনা করছে তিনি হচ্ছেন তার রথ চালক মাতলি। মাতলি তাকে বলছেন যে প্রভু, যে সময় নির্দিষ্ট করেছিল দেবতারা সেই সময় এসে গেছে, এবার আপনি করুন, ব্রহ্মাস্ত্র চালান। তো ওটা ওনাকে দিয়ে বলাচ্ছে, অ্যাজ ইফ উনি কিছু করছেন না, উনি কিছু জানেন না। এরকম একটা মায়াবাদ, ইলিউশন ভগবান সবসময় তৈরি করে কারকতার মধ্যে সবাইকে ঢুকিয়ে দেয়, এবং এটাকেই লীলা বলা হয়। ঠিক আছে, এটাতে মানে এটার পুরো ক্ষমতাটাই ভগবানের আছে, সবাইকে সেই লীলার মধ্যে তিনি নিয়ে চলে আসতে পারেন। তার মায়াবাদের ক্ষমতা এতটা বেশি, ইভেন মহাদেব পর্যন্ত তার মায়াবাদের বাইরে নয়, তিনি পর্যন্ত তার দ্বারা কন্ট্রোলড। তো যেটাই হোক না কেন, তো রাহু কেতুকে এই রবি বা চন্দ্রকে দিয়ে দেখানোর কারণটাই হচ্ছে এই সৌরজগতের মধ্যে বছরে অন্তত 4 দিন এমন সময় আসবে যেদিন একজোড়া সূর্যগ্রহণ এবং একজোড়া চন্দ্রগ্রহণ হবে, এবং সেদিন কিছু স্পেসিফিক ঘটনা ঘটে, যেটা আমি প্রত্যেকটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অল্প হলেও আমি কভার করি। আপনাদের অনেকে গুরুত্ব দেয় না, ভাবে হয়তো, কিন্তু প্রত্যেকটা রাশিতে হওয়ার পেছনে ইম্পর্টেন্স আছে, আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। তো সেই হিসাবে এই দিনগুলোতে এরা কন্টামিনেটেড হয়। আর রবির ঘরে যখনই রাহু বা কেতু অবস্থান করে তখন তারা জেনারেল সেই ঘরের মধ্যে কিছু গুণ আছে, সেই গুণকে তারা নষ্ট করবার চেষ্টা করে। তো সেটা যেমন ধরুন 1978-এর মোটামুটি একদম শেষের দিক থেকে 79, 80 এবং 80-র প্রায় মে জুন মাস পর্যন্ত রাহু সিংহের ঘরে ছিল। তার 18 বছর পরে, ঠিক যেরকম 1997 সাল 98 সালে রাহু ছিল। রাহু থাক বা কেতু থাক, যখন রাহু ছিল তার 9 বছর বাদে কেতু ছিল, মানে 88 সালে কেতু ছিল, 88-89 সালে তার 18 বছর পরেও কেতু ছিল। যেভাবেই হোক, রাহু থাক বা কেতু থাক, দ্য রেজাল্ট ইজ অলমোস্ট সেম। তার কারণ হচ্ছে রাহু বা কেতুর
আলাদা তো কোনো আইডেন্টিটি নেই, তাদের প্রাণটা একটাই। এবার অমৃত খেয়ে নিয়েছে বলে তারা সজাগ রয়েছে, কিন্তু ভগবান তাদের ডিফার্ম করে রেখেছে, সব কিছুর মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার রেখে দেয়, যেটা যাতে সবাই সেই পর্যন্ত অ্যাপ্রোচ করে। আমার গুরুদেব উদাহরণ দিয়ে বোঝাতেন যে সাপকেও ক্ষমতা দিয়েছে সে ব্যাংককে শিকার করবার, আবার ব্যাংকেও ক্ষমতা দিয়েছে সাপের থেকে বেঁচে থাকার। দুজনেরই সমান ক্ষমতা আছে। এবার ক্ষমতার ব্যবহার যে যতটা করবে ততক্ষণ সে, মানে কাউকে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি, আবার কাউকে ক্ষমতাহীন করে দেওয়া হয়নি যে সে বাঁচতে পারবে না। প্রত্যেককে ইকুয়াল অপরচুনিটি প্রদান করা হয়েছে। তো কেতু রাহুর শরীরের একটা অংশ। তো কেতু রাহু সম্পূর্ণ অধর্মের প্রতীক। সে একটা ডেমন। সে কি চাইছে? ডেমনদের প্রধান উদ্দেশ্য কি থাকে? তার প্রথম উদ্দেশ্যই থাকে সে অমর হওয়ার চেষ্টা করে। রাবণ কি করেছিল? অমর হওয়ার চেষ্টা করেছিল। তো সে কিছুটা সফল হয়েছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়, ধরাধামে থেকে সেটা তো সম্ভব নয়, এখানে সব কিছুই নশ্বর। তো সেই হিসাবে তাকেও কিন্তু সেই জিনিসটাই পেতে হয়েছে সবাই। সে হিরণ্যকেশব থেকে শুরু করে, হিরণ্যাক্ষ থেকে শুরু করে যত ভগবান তাদের সংহার করেছে, কিছু সংহার মহাদেব করেছে, অন্যান্য কিছু দেবদেবীরাও করেছে, কিন্তু তাদের এই কারণেই সংহার করা হয়েছে, তার কারণ এটার রুলসের বিরুদ্ধে। আর তাদের রুলস হচ্ছে আমরা ইমমর্টাল থাকবো, এখানে সমস্ত যে ভোগ আছে ষড়রিপুর, সে ভোগ আমরা করব, এবং এখানে আমরা সবার উপরে অত্যাচার করে, ডমিনেন্স করে আমরা বেঁচে থাকবো। এটা হচ্ছে তাদের বেসিক প্রকৃতি। এবার সেটা যুগ কাল অনুসারে পরিবর্তন হয়েছে, কিন্তু এটাই তাদের প্রকৃতি। ডেমানদের প্রথম প্রকৃতি হচ্ছে তারা দীর্ঘকালীন বেঁচে থাকবে, অনেক বয়স হয়ে যাবে, তবুও তারা বয়স হয়ে যাওয়ার পরেও তাকে বয়স কমানোর জন্য যে সমস্ত পদ্ধতি আছে বা বিভিন্ন চিকিৎসা, আধুনিক চিকিৎসায় আছে, সেগুলো ব্যবহার করতে পারে। সে যেটাই হোক না কেন, কালের বিরুদ্ধে কাজ করবে তারা, বয়সকে আসতে দেবে না। মাথার চুল পাচ্ছে, চুলে কালি লাগিয়ে নিল, দাড়ি পেকে যাচ্ছে, দাড়ি রং করে নিল, তো বোঝা যাবে না বয়স। এটা কিন্তু এক ধরনের রাক্ষসীয় প্রবৃত্তি, অর্থাৎ সে হাইড করবার চেষ্টা করছে। এবার কারুর যদি সেটা ক্ষেত্রে তার অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অধিকাংশ মানুষ নিজেকে মেটেরিয়াল মায়াবাদের মধ্যে জড়িয়ে পড়ে সে তার বয়সকে যে তার বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন, সেটাকে কনসিডার করতে পারে না। রাহু কেতু এখানেই ফাংশন করে, শুক্র এখানে ফাংশন করে। মঙ্গলের এই ফাংশনারিজের সাথে কোনো সম্পর্ক নেই। মঙ্গল বয়স অবয়স কিছু বোঝে না। মঙ্গল চায় বলপূর্বক আমি জিনিসটাকে এনক্রোচমেন্ট করব। তার যদি কন্ট্রোলিং পাওয়ার খুব পোর থাকে, আর যদি কন্ট্রোলিং পাওয়ার যদি স্ট্রং থাকে, তাহলে সেই ফোর্সটাকে খুব অর্গানাইজডলি ইউজ করা যায়। সেই জন্যই মঙ্গল শনির ঘরে এসে এক্সল্টেড হয়। আরও অনেক কারণ আছে, একাধিকবার বলেছি, ইট ইজ ওয়ান অফ দ্য কজেস। পাওয়ারকে সবসময় রেগুলেশনের সাথে ইউজ করা হয়, না হলে পাওয়ার অ্যাবিউজড হয়ে যায়। পাওয়ারের প্রপার, মানে তার যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পাওয়ারটা, সেটার প্রপার উদ্দেশ্য মানে ফলপ্রসূ হয় না। তো কেতু সম্পর্কে যেটা বলা, কেতু হচ্ছে রাহুর শরীরের একটা অংশ। এবার রাহুর মধ্যে দেখুন, আমি আগের দিন আলোচনায় বলেছি পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ আছে, কিন্তু কেতুর মধ্যে কিন্তু সেটা নেই। কেতুর মধ্যে শুধু স্পর্শ আছে। এবার যারা মহাপুরুষ আছেন, মনি ঋষি আছেন, তারা তো কেউ এমন কোনো তথ্য দেবেন না যে তথ্যের মধ্যে কাউকে বিভ্রান্ত কর। তারা তথ্য ঠিকই দেবে, তথ্যের ইন্টারপ্রিটেশনটা অনেক সময় ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা তাদের থেকে অনেক ক্ষয়িষ্ণু বুদ্ধির মানুষ। বুদ্ধি বলুন, মেধা বলুন, শক্তি বলুন, সব দিক থেকে আমরা অনেক ক্ষয়িষ্ণু বুদ্ধির মানুষ। আমরা সেই কারণে আমাদের অনেক সময় ব্যক্তিগত স্তরে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে। কেতুকে কেন অনেক ক্ষেত্রেই বলা হয় যে আধ্যাত্মিকতার সাথে যুক্ত। আধ্যাত্মিকতার জন্য মানুষের জীবনের তিনটে জিনিস লাগে, একদম বেসিক জিনিস। প্রথম তো ভগবানকে জানা, তার গুরুকে পাওয়া, তার সাথে তার সংবাদ হওয়া, গুরু একে শিষ্য বলে কনসিডার করা,
এই সমস্ত কাজকর্মগুলো রয়েছে, এগুলো একটা দিক প্রাইমারিলি। তারপরে যেটা সব থেকে বেশি আছে, গুরু তাকে অ্যাকসেপ্ট করবে, তাকে গুরুমন্ত্র দেবে, তাকে নলেজ দেবে, তাকে সেই পথে স্পিরিচুয়াল পথে নিয়ে আসবে আস্তে আস্তে। এগুলো হচ্ছে প্রসেস। এই প্রসেসে আসতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কনস্ট্যান্ট কাজ করে যাওয়ার প্রবণতা। এবং কাজ মানে আমি যে শুধু বলবো শুধু দৈহিক কাজ সেটা নয়, মানসিক কাজ। সদা জাগ্রত, মানে কনসেন্স পার্ট আপনার বডির জাগ্রত থাকবে। শুধু তাই নয়, আপনি মানে গুরু প্রদত্ত পথের মাধ্যমে ইউ আর লুকিং ফর সামথিং। সামথিং মানে পরম ভগবানকে খুঁজে বেড়ানো বা তার সাথে সংযোগ স্থাপন করা। এবং চূড়ান্ত ধৈর্য, স্থৈর্য, অর্ধাবসায়, তার সাথে অর্ডার, এগুলোর ভীষণ দরকার। কেতুর মধ্যে কতগুলো গুণ আছে। রাক্ষসীয় প্রবৃত্তি, তো তার দেহাকৃতি। কেতুর মস্তিষ্ক যেহেতু বিলুপ্ত, সেই কারণে কেতুকে অ্যাপারেন্টলি যেটা হয়েছে, কেতু একটা আইডেন্টিটি লেস হয়ে গেছে। অর্থাৎ তার যেহেতু মস্তিষ্ক নেই, তো যেহেতু মস্তিষ্ক নেই সেহেতু সে রিকল করতে পারছে না। তো রিকল না করার জন্য সে সর্বদা খুঁজে বেড়াচ্ছে, ইট ইজ সার্চিং সামথিং। হ্যাঁ, যদিও তারা রাক্ষসীয় প্রবৃত্তি হলেও তাদের মধ্যে একটা কোয়াসি দেবগুণ রয়েছে, যেহেতু অমৃত পান করেছে, ভগবানের সংস্পর্শে এসছে এবং তারা একটা লেয়ারের থেকে উচ্চে অবস্থান করছে। তো সেই হিসেবে তারা সার্চিং করে বেড়াচ্ছে এবং সার্চিং করে ডাইমেনশনলেস দিকে ছোটাছুটি করছে। তার ফলে তার এনার্জিও আছে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছে, আবার ক্লান্তি কাটিয়ে সে আবার তার একই প্রকারভাবে কর্মে সে লিপ্ত হচ্ছে, একই প্রসেসে। এই যে প্রসেসটা, এই যে কনস্ট্যান্ট সার্চিং ফর সামথিং, এটাই কেতুর অ্যাকচুয়ালি এই গুণটাকে বৃদ্ধি করে। তার মধ্যে যেহেতু একটা ডেমনিশ গুণ আছে, রাক্ষসীয় গুণ আছে, এই রাক্ষসীয় গুণটাকে যদি অন্যান্য ভালো প্ল্যানেটের সহযোগে সেটাকে যদি ইউটিলাইজ করা যায়, তাহলে সেটাকে পজিটিভলি ইউটিলাইজ করা যাবে। সেই কারণে কেতুকে অনেক সময় বলা হয় যে আধ্যাত্মিকতার সাথে যুক্ত, মুক্তমুখের সাথে, কিছুর সাথেই যুক্ত নয়। এটা একটা বলতে পারেন একটা বন্দুক, যেটা অ্যাসল্ট হিসাবে ইউজ করা যায়, নিজের প্রোটেকশানে ইউজ করা যায়। এবার আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার মোটিভেশনের উপর ডিপেন্ড করছে, সেটা যদি লেজিটিমেটলি আপনার কাছে রাখার মতন পারমিশন থাকে। ঠিক সেরকমই এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলি যে মহর্ষি পরাশর কেতুর দৃষ্টি নিয়ে কিন্তু পরিষ্কার বলেছে। কেতুর দৃষ্টি নিয়ে একটা কথা হয়, যেহেতু তার মস্তিষ্ক নেই, সুতরাং তার দৃষ্টি থাকারও কথা নয়, কিন্তু দৃষ্টি না থাকলেও বারবার বলছি তাদের মধ্যে কিছুটা দৈব গুণ তারা লাভ করেছে, বিকজ তারা দেবতাদের সহচর্যে অবস্থান করেছে। তো কিছুটা দৈবগুণ তারা লাভ করেছে। যেহেতু দৈবগুণ লাভ করেছে, তার মধ্যে কিন্তু দৃষ্টি বলুন বা ইনফ্লুয়েন্স বলুন, যেখানে রাহুর যেরকম দৃষ্টি থাকবে, যে যেখানে আছে তার ব্যতিরেকে 5-7 নয়, কেতুরও কিন্তু সেরকম 5-7 নয়, বাট সবসময় ক্লকওয়াইজ থাকে দৃষ্টিটা। অর্থাৎ আমরা অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ তার দৃষ্টি দেখব, যেমন ধরুন বৃহস্পতি 15 তারিখ থেকে মিথুন রাশিতে থাকবে, তো তার দৃষ্টি থাকবে তুলার ঘরে, তার দৃষ্টি থাকবে নিজের মূল ত্রিকোণে, তার দৃষ্টি থাকবে শনির মূল ত্রিকোণে। কিন্তু রাহুর ক্ষেত্রে, রাহু যদি ওখানে থাকে, আমরা 5 নম্বর ঘরটা হয়ে যাবে তখন উল্টো, কুম্ভ হয়ে যাবে, উল্টো দিক থেকে টানতে হয়, যেহেতু তাদের মোশনটা থাকে। কেন থাকে? কারণ তারা সবসময় অতীত সম্পর্কীয়, আমাদের পূর্বজন্ম সম্পর্কীয়, রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্টের সাথে যুক্ত। কেন রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্টের সাথে যুক্ত? তার কারণ তাদের যে গুণাবলী প্রদান করা হয়েছে, সেই গুণাবলীটা কি? খুব নর্মালি বুঝুন, কেতুকে কি বলছে বা রাহুকে কি বলছে? তারা ডেমন, এবং তাদের এই
সৌরজগতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি রুম। তারা একে অপরের রুমে প্রবেশ করে এবং এক একটি প্ল্যানেটের সাথে মানে কনজাংক্ট হয়, হয়ে তারা বিভিন্ন রকম গুণ তাদের মধ্যে ক্ষয়িষ্ণু করে, বর্ধিত করে, বিভিন্ন রকমভাবে তাকে ইনফ্লুয়েন্স করে। তো এটা আমাদের সবসময় মনে রাখবেন, আমাদের প্ল্যানেট যেরমভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, শুক্র ব্যতি রেখে সমস্ত প্ল্যানেট সূর্যের চতুর্দিকেও সেইভাবেই ঘোরে। তো এই ঘোরার কারকতাটাকে আমরা বলি ফরওয়ার্ড মোশন। সবসময় গ্রহ যখন বক্রি হয়, ব্যাকওয়ার্ড মোশন মানে কি, যে কাজটা আমরা ফরওয়ার্ড মোশনে করতে পারিনি সেই কাজের একটা ব্যয়ভার আমাদের ভগবান দ্বিতীয়বার সুযোগ দেয় সেই কাজটাকে আমরা যাতে কিছুটা কন্টিনিউয়েশন করতে পারি, বা গুরুত্বপূর্ণ ফেলে আসা কাজ। বিশেষত বড় প্ল্যানেটের ক্ষেত্রে শনির মতন, বৃহস্পতির মতন তারা দীর্ঘদিন বক্রি থাকে। বছরের প্রায় বৃহস্পতির ক্ষেত্রে মোটামুটি 30 ভাগ, শনির ক্ষেত্রে সেটা প্রায় 35 থেকে 40 ভাগের মতো। তো রাহু কেতুর ক্ষেত্রে সবসময় বক্রি আছে, মানে দে আর অলওয়েজ রিলেটিং টু আমাদের পাস্ট লাইফ, এবং আমরা যে কর্ম করছি, যে কথা বলছি, সেকেন্ডের মধ্যে পাস্ট হয়ে যাচ্ছে কথাটা। তো এটা যে হয়ে যাচ্ছে, এই কর্মের ফল আমাদের কাছে ফরওয়ার্ড মোশনে আসে। কর্মফল তো আর পেছন দিকে থাকবে না, সেটা সবসময় সামনেই আসবে, সেটা তারা তৈরি করে। এবং কেতু সম্পর্কে দেখুন কি বলা আছে, যে সেটা হচ্ছে ধূম্রবর্ণ বলা আছে। ধূম্রবর্ণ মানে স্মোকি, সল। স্মোক হচ্ছে একটা সল, সেই জন্য স্মোককে দেখা যায়। স্মোক ইজ নট গ্যাস, এটা প্রথম মনে রাখবেন। স্মোক সল, সলিউশন। তো অলওয়েজ চেঞ্জেবল, নন ট্যাঞ্জেবল, তাকে ছোঁয়া যায় না। ধোঁয়াকে আপনি ধরতে পারবেন না কখনো, কিন্তু তার একটা আকৃতি, আপনি মোটামুটি আবয়ব বুঝতে পারবেন। কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ তাকে বোঝা যাবে। তো এই যে তাকে ধরা যাচ্ছে না, কিন্তু তাকে মোটামুটি একটা আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারছি। এই কারণেই ছল, কপট বা রূপান্তর, মানে রূপ পরিবর্তন করার প্রবৃত্তি তার মধ্যে থাকে। সেলফ শেপড হয়, সে নিজে নিজেই শেপ তৈরি করে। ধোঁয়াকে বাতাসের মধ্যে ছেড়ে দিলে যতক্ষণ তাকে দেখা যাচ্ছে, তখন দেখবেন যে কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে একসময় সে বিলীন হয়ে যাচ্ছে। তো ভগবান ব্যতি রেখে সেই যে কারকত্ব আছে, মানে কারকতা করতে বা শেপ দিতে তাকে কেউ পারবে না। এইটা হচ্ছে মানে ছলনা বা মায়া কারক প্রকৃতি। তার মায়াবাদী প্রভাবযুক্ত অস্তিত্ব আছে, কিন্তু নন ট্যাঞ্জেবল হয়ে থাকে, তাকে ছোঁয়া যায় না। এটা হচ্ছে রাহুকেতুর বেসিক প্রবৃত্তি। সেই জন্য রাহুকেতু দেখা যায় না, তার প্রভাবকে অনুভব করা যায়। এই ঘরের মধ্যে বায়ু আছে, আমি নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছে এই মুহূর্তে অন্তত, তো কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এমন যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে দেখা যাবে অতি সূক্ষ্ম জিনিস, ঠিক সেরকমই। এবার আমি বারবার বলছি যে আমাদের প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সীমা করা আছে। সেই সীমার বাইরে তাকে কখনো সে কোনো কাজ করতে পারবে না, বাধা আছে। সে যদি করতে চায় তাহলে বিপদ হওয়ার প্রবাবিলিটি থাকে, বা ভয়ানক বিপদও হতে পারে। তো তার মধ্যে হচ্ছে এটাকে দেখতে বারণ করা হয়েছে, এর প্রভাব অনুভব করার ক্ষেত্রেই বলা হয়েছে। আচ্ছা, যেমন বিদ্যুৎ আমরা দেখতে পাই না, বাদ চমকা পড়ছে যখন বুঝতে পারছি, কিন্তু বিদ্যুৎ যখন শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন আমরা যারা ছোটবেলায় কারেন্ট খেয়েছি, একবার দুবার, সবাই কম বেশি খেয়েছে, তো তখন বোঝা যায় যে কারেন্ট যাচ্ছে শরীরের মধ্যে দিয়ে, কিন্তু সেটা ট্যাঞ্জেবল নয়, তাকে ধরা যাচ্ছে না। তো লিও অগ্নিকারক তত্ত্বের, দেখুন অগ্নিকারক শুধু তত্ত্বের নয়, সূর্য হচ্ছে আমাদের সোল। এই জন্য কালপুরুষের প্রথম নক্ষত্রই কেতুকে দেওয়া আছে, ফার্স্ট নক্ষত্র। বহু লোক বলে না যে কেন কেতুকে দেওয়া আছে, কারণ সে ওই রেট্রোস্পেক্টিভ পার্টটা নিয়ে এসে দিয়েছে। আর আমাদের যত রকম চাহিদা, ডিজায়ার, যেখান থেকে আমাদের রোগ ঋণ শত্রু তৈরি হয়, সেটা 6 নম্বর দেওয়া আছে। তো কেতু থেকে 6 নম্বর নক্ষত্র রাহুকে দেওয়া আছে। কেতু 1 হলে রাহু 6, কেতু মানে 10 হলে রাহু 15, কেতু 19 হলে রাহু 24, তার 6 নম্বর নক্ষত্র দেওয়া আছে। কারণ তার
যে কনসিকুয়েন্সেস, আমাদের মেটেরিয়াল কনসিকুয়েন্সেস, আমাদের যত রকম চাহিদা, ডিজায়ার, এটা পেতে হবে, ওটা নিতে হবে, ওটা করতে হবে, যত মেটেরিয়াল ডিজায়ার, এই সমস্ত কিছু রাহুর নক্ষত্র দিয়ে বলছি আর কি কন্ট্রোল করে। 6 নম্বর পার্টকে দেওয়া হয়েছে তার। তো আমাদের রবি হচ্ছে আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের পূর্বপুরুষ, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, এই সমস্ত কিছু রবির কারকতা। সিংহ রাশি, তো সিংহ রাশি হচ্ছে কালপুরুষের সেই ঘর, যে ঘরটাই বেসিক ঘর। এবার আপনি বলবেন তাকে 1 নম্বর ঘর করা হয়নি কেন? 1 নম্বর ঘর এই কারণে করা হয়নি, মঙ্গলকে দেওয়া হয়েছে। মঙ্গলের মধ্যে জলকারক প্রবৃত্তি আছে। আপনি বলবেন মঙ্গলের মধ্যে কি করে জলকারক প্রবৃত্তি থাকে? আছে, আমি কিছুদিন আগে আলোচনায় বলেছি, আপনারা শুনবেন। জলকারক প্রবৃত্তি আছে মঙ্গলের মধ্যে, সেই জন্য মঙ্গল জার্মিনেশনের সাথে যুক্ত, অঙ্কুরোদ্গমের সাথে যুক্ত। কিন্তু রবির মধ্যে কোনো জলকারক প্রবৃত্তি নেই। সোল আগুন আকারে যেটা ওঠে, সোলের আকৃতি সম্পর্কে বলা আছে, একটা যে কেশ, একটা চুল, তার 10,000 ভাগের 1 ভাগ বলা আছে। এত ছোট্ট একটা অংশ, আমাদের উপনিষদে পরিষ্কার তার ডেসক্রিপশন দেওয়া আছে। একটা ক্ষুদ্র অংশ শরীরের মধ্যে, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে থেকে সারা শরীরে তার প্রকাশকে বিস্তৃত করে দেয়, ফলে আমরা লিভিং থাকি। এবং আমাদের যখন মৃত্যুও ঘটে, ন্যাচারাল যখন ডেথ ঘটে, কোনো ডাক্তার থাকলে তাকে জিজ্ঞাসা করবেন, আমাদের অঙ্গগুলো আস্তে আস্তে ডেথ হতে হতে আসে, অর্থাৎ সেটাকে শ্রিঙ্ক করতে করতে আসে। তো সব কিছুর পদ্ধতি আছে। সাডেন যদি কিছু দুর্ঘটনা প্রবণতা জনিত হয়, সেটার ব্যাপারটা আলাদা, সেটা তো নর্মাল নয়। তো কেতু কি করে? কেতু অলওয়েজ ডাইরেকশনলেস, তার সে খুঁজে বেড়াচ্ছে, তার নিজের আইডেন্টিটিকে খুঁজে বেড়াচ্ছে। সে যখন রবির ঘরে প্রবেশ করে, রবির ঘরে প্রবেশ করা মাত্র সে তার সোলের আইডেন্টিটিকে খুঁজে পাওয়ার জন্য একটা সুযোগ পায়, কিন্তু কেতু সেই সুযোগকে কাজে লাগাতে পারে না। তার সাথে যদি বেস হরোস্কোপে, ন্যাটাল চার্টে যদি অত্যন্ত স্ট্রং শনি এবং মাঝারি প্রকৃতির বৃহস্পতি থাকে, তবে এই গুণকে কাজে লাগানো যেতে পারে, যেটা যোগী বা মুনি মহর্ষিদের থাকে। আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষদের সেটা প্রায় থাকে না বললেই চলে, খুব রেয়ার। তো তারা কিন্তু এই সময়কে কাজে লাগাতে পারে, কারণ যে ইনহেরেট ফোর্সটা আমাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, সেই ফোর্সটাকে কাজে লাগানোর জন্য যে ওয়েপন লাগে, সেই ওয়েপনটাও কিন্তু আমাদের মধ্যে সেইভাবে তৈরি হয় না। মানে জেনারেল, আমি র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষদের জন্য বলছি, সেটা তৈরি হয় না। তো কেতু কি করবে? ডাইরেকশনলেস এবং কোনো প্রকার দয়া মায়াবিহীন, যেটা আমি বলছিলাম, যেটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে যেটা খুব লাগে, প্রচণ্ড ভালোবাসা কার প্রতি? পরম ভগবানের প্রতি। যে কোনোভাবে আপনি যুক্ত হতে পারবেন, ভগবান পরম, সেই জন্য তার সাথে তাকে সন্তান হিসেবে স্বীকার করা যায়, তাকে সখা হিসাবে স্বীকার করা যায়, সখী হিসাবে স্বীকার করা যায়, স্বামী হিসাবে স্বীকার করা যায়, পুত্র হিসাবে স্বীকার করা যায়, তাকে বাবা হিসাবে স্বীকার করা যায়, সমস্ত রকমভাবে তাকে স্বীকার করা যায়। তো এটা তার সেই কারণেই তিনি যেহেতু সব রকমভাবে স্বীকার্য, সেই কারণেই তিনি পরম ভগবান। বাকিরা সেইভাবে স্বীকার্য নয় কখনো। তো ইভেন ভগবানের যারা ডেরিভেটিভ আছে পরম ভগবানের, আপনারা দেখবেন, আপনারা যদি কোনো সাউথ ইন্ডিয়ান কোনো মন্দিরে যান, সেখানে দেখবেন যে লক্ষ্মীনারায়ণের যে মূর্তি রয়েছে, সেই মূর্তি দেখবেন যে অনেক দূরে অবস্থান করছে, মানে যেখানে দর্শন প্রার্থী থাকেন তাদের থেকে অনেকটা দূরে অবস্থান করছে, অ্যাক্সেস দেয় না। মানে মা লক্ষ্মী অত্যন্ত কুপিত হয়, কিন্তু ভগবান যখন পরম আকারে থাকে, সে যখন শ্রীকৃষ্ণ আকারে থাকে, তিনি তখন গোলকধামে থাকে এবং যে কোনো সম্পর্কে লিপ্ত হতে পারে। সে বন্ধু হিসাবে লিপ্ত হতে পারে, শত্রু হিসাবেও লিপ্ত হতে পারে, ভয়ানক যে সম্পর্কে তাকে নিয়ে নেবেন সেই সম্পর্কে সে লিপ্ত হয়ে যাবে। এই জন্য সেটা তার এক্সট্রিম পোর্শন, এক্সট্রিম জায়গা। তো লিওর ঘর তার এমব্লেম তৈরি করে, মানে তার একটা রেপ্লিকা তৈরি করে খুব ছোট আকারে,
কেতু যখন সেখানে প্রবেশ করে, যারা মহর্ষি মহাত্মা আছে তারা সেই গুণটাকে কাজে লাগাতে পারে এবং তাদের হরোস্কোপে সেটা ছোটবেলা থেকে সেটা রিফ্লেকশন থাকে। তো এই যে ভাবলেশহীন, দয়ামায়াহীন, এটা দয়ামায়াহীন কি থাকে? কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি দয়ামায়া থাকে না। তারা পরম দয়ালু হয়। যে কোনো মুনি মহাত্মা যোগী মানুষ পরম দয়ালু হয়। মহর্ষি দধিচি কি করেছিল? এই তার প্রাণ দিয়ে দিয়েছিল এবং তার অস্থি দিয়ে কি হয়েছিল? বজ্র নির্মাণ হয়েছিল। তো পরম দয়ালু, সে সম্পূর্ণ মনুষ্য জগতের জন্য যে কোনো সময় প্রাণ বিসর্জন দিতে পারে। অসংখ্য আছে, এখনো রয়েছে, অসংখ্য সমাজে আছে। এই মহাকুম্ভ মেলার সময় আপনারা অনেককে দেখেছেন সেই প্রকৃতি ভক্ত। সবাই তো আসেন না সামনে, তারা অত প্রচার চান না, কিন্তু প্রচুর রয়েছে। ভগবান তৈরি করেন, দরকার আছে সমাজের ব্যালেন্সের জন্য। তো সেই হিসাবে তারা নর্মাল মেটেরিয়াল জিনিসের প্রতি মানে ভাবলেশহীন একেবারে, মানে এবং একা যোদ্ধা এবং পরম ভগবানের প্রতি তাদের কানেকশানের জন্য। কেতু কিন্তু পরম ভগবান বিরূপ, এটা মাথায় রাখবেন। সে তো ডেমন, সে কখনোই পরম ভগবানকে চাইবে না। তো সে কি করবে? সেই ফোর্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এটাই হচ্ছে এই ঘরের পজিটিভ জায়গা। এই ঘরের আর কোনো পজিটিভ জায়গা নেই। রাহু কেতুর কোনো পজিটিভ কিছু নেই। আমি যেটা বললাম যে একটা আগ্নেয়াস্ত্র, সেটা অস্ত্র মানে অলওয়েজ ক্ষেপণযোগ্য, আপনারা জানেন সেটা। তো সেটা দিয়ে হয়, কিন্তু সেটাকেও কখনো ভালো কাজে ইউজ করা যায়। তো সেই রকম একটা ইউজ হচ্ছে এটা। আচ্ছা, রাজা তার বেসিক্যালি লিও তো রাজা তার অথরিটিকে সর্বদা প্রতিষ্ঠা করতে চায় এবং পারস্পরিক অথরিটির জন্য বিরোধ বা যুদ্ধের অবস্থা তৈরি করে। আমি আজকে 6 তারিখ প্রোগ্রাম করছি, ঠিক আছে? তো একটা হাই অ্যালার্ট টেনশন আছে। আমি বলেছি যে আজকের দিনের পর থেকে বুধের যে অবস্থা তৈরি হবে সেটা কিন্তু একটুখানি সিচুয়েশন গন্ডগোল করতে পারে, বাট সেটা খুব বড় ইম্প্যাক্টফুল সিচুয়েশন নয়। ইম্প্যাক্টফুল সিচুয়েশন এর পরে আসার সম্ভাবনা আছে, সেটা আমি বলে দেব মানে প্রোগ্রামের মধ্যে। আচ্ছা, তো এখানে কি হয়, যখন কেতুর দেখুন উত্তর ফাল্গুনী নক্ষত্রে আসা মাত্র কিন্তু এই টেনশন, স্ট্রেস এগুলো তৈরি হয়। টেনশন, স্ট্রেস যে কোনো যে সমস্ত জায়গায় ধরুন বোন অফ কন্টেনশন আছে দীর্ঘকালীন বা গন্ডগোল আছে, সেখানে তো সবসময় কম বেশি থাকবে, কিন্তু সেটার একটা বেশ ইন্টেন্সিফিকেশনের জায়গায় চলে যাওয়া, সেটা কিন্তু এই সময় রয়েছে। কারণ কেতু এখন 1 ডিগ্রির থেকেও নিচে নেমে গেছে, রাহুও তাই। তো তারা গত 11 দিনের মাথায় সে তার রাশি পরিবর্তন করবে। তাই 11 দিনে সে মানে 40 মিনিটেরও নিচে আছে এখন সে। তার ফলে এখন একটা মুড পয়েন্ট তৈরি হয়েছে এখানে এবং একেবারে লাইন অফ অ্যাকশনের উপরে রয়েছে, মানে যেটা আমাদের সিংহ এবং কন্যার। কতগুলো জিনিস বলে রাখি, যেরকম মঙ্গল 7 তারিখের পরে, 7ই জুনের পরে সিংহের ঘরে ঢুকবে। তো সিংহের ঘরে ঢোকার পরে সে থাকবে 7 তারিখ থেকে 27শে জুলাই পর্যন্ত সম্ভবত। তো লাস্ট যে 15 দিন মঙ্গলের অবস্থান থাকবে, মানে জুলাই মাসের মোটামুটি ধরুন 5-7 তারিখ থেকে, অ্যাকচুয়ালি এই সময়টা ভালো যাবে না। কারণ ওই ফেজটাতে শনি বক্রী হবে, বুধ বক্রী থাকবে এবং বুধ শনির নক্ষত্রে বক্রী থাকবে এবং শনির নক্ষত্রে বক্রী হবে 13 তারিখ। তার ফলে জুলাই মাসের একদম শুরুর দিক থেকে অগস্ট মাসের 12-13 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ডিস্টার্বিং যাবে। তো সেটা একটা গন্ডগোলের সময় থাকবে। আবার ভাদ্র মাসে যখন রবি নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে, সেই সময়েও কিন্তু গ্রহণ তৈরি হবে, যেটা আমাদের এই শেষ দিনে রয়েছে, আমাদের মহালয়ের দিনে রয়েছে। তো সেই হিসাবে পরপর 2টো কনজিকিউটিভ গ্রহণ হবে। তো এই সময়টা কিন্তু মোটের উপরে ভালো যাওয়া উচিত নয়।
তো সেই হিসাবেও প্রত্যেককে সচেতন থাকা উচিত। সচেতন কোন দিক থেকে? সোল কন্টামিনেশন হয় যখন রাহু বা কেতু রবির ঘর দিয়ে যায়, তখন সোলকে অপবিত্র করে। যারা যত কম স্পিরিচুয়াল তাদের তত কন্টামিনেশন বেশি হবে। সোল কন্টামিনেশন আপনি বুঝতে পারবেন না। সোলের উপরের যে ঢাকনা আছে মন বুদ্ধি অহংকার, এই ঢাকনা তিনটের দ্বারা তাদের গুণাবলী বেড়ে যায়। গুণাবলী মানে নেগেটিভ গুণাবলী। তার ফলে সে নেগেটিভলি ফাংশন করতে শুরু করে। মানুষের মধ্যে ইগো, মানুষের মধ্যে অপারেশন, অ্যাগ্রেসিভনেস, মানুষের মধ্যে তার্কিক প্রবণতা, না জেনেও সেটা নিয়ে বিলো দ্য বেল্ট কথাবার্তা বলা, মানুষকে অসম্ভব কুকথা বলা, এই ধরনের এসে যায়। অর্থাৎ মানুষকে যত মর্মমূলে আঘাত করা যায় সেই ধরনের আঘাতের একটা, এবং সেই আঘাত কিন্তু বাক্য থেকে বা বাণী থেকে বা তার কোড অফ কন্ডাক্ট থেকে সব থেকে বেশি করা যায়। তো সেই ধরনের প্রবৃত্তি এ সময় তৈরি হবে। তাছাড়া যারা ধরুন বিভিন্ন অথরিটেটিভ পোস্টে রয়েছেন, বিভিন্ন রবি মানে কি? রবি মানে গভর্নমেন্ট, রবি মানে রাজা, যেখান থেকে মেন আদেশ আসছে, আর সেই আদেশের এক্সিকিউশন কোথায় হয়? রবি থেকে 6 নম্বর ঘরে, অর্থাৎ মকর, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রুম। রাজা তার আদেশ দেবে, সেই আদেশ মানে কি? রাজা মানে অর্ডার প্রতিষ্ঠা করা। রাজা কখনো ডিসঅর্ডার চাইবে না, সে যদি একমাত্র উন্মাদ না হয়ে গিয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে এরকম দু একজন আছে, আমি আর নাম বলছি না, কিন্তু রাজা সবসময় চাইবে, সে যদি খুব খল কুটিলও হয় তাহলেও সে কখনো ওপরে ওপরে সে দেখানোর চেষ্টা করবে যে আমার এখানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বিরাজ করছে, তো সেটা সে করে যাবে। তো যার দরুন সে অর্ডারলেস করতে চাইবে না, কিন্তু কেতু প্রবেশ করা মাত্র এখানে কিন্তু সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়। বারবার বলছি, এটা সোলের কন্টামিনেশন। এখানে খুব স্পিরিচুয়াল মানুষ ছাড়া এই কন্টামিনেশন থেকে দূর করবার ক্ষমতা নেই। কেতু হচ্ছে স্পর্শ দ্বারা অনুভব করে। কেতু অনেক সময় মানুষের ওপরে অহেতুক ব্লেম চলে আসে। সেই কাজটার সাথে হয়তো সে কোনো কারণে যুক্ত নয়, কিন্তু সেই কাজের দায়ভার তাকে নিতে হয়। আপনি অনেক রকম এরকম ঘটনা আছে আমাদের পাঠ্য বই বলুন বা বিভিন্ন গল্পে বলুন, এরকম বহু মানুষ আছে। একটা কথাই আছে যে ধরুন বেগার, সে কোনো অপরাধ করেনি কিন্তু শাস্তি ভোগ করছে। এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি করে। কেতুর এখান থেকে যে নবম মানে উল্টো দিক থেকে আর কি, পঞ্চম আর কি, সেটা মঙ্গলের ঘরে থাকে। ফলে মঙ্গলও কিন্তু এফেক্টিভলি অ্যাগ্রেসিভ একটা স্টেটে থাকে। বারবার বলছি, কেতু অ্যাগ্রেশন বাড়িয়ে দেয়। রাহু যেটা বানায়, রাহু বানায় ডিজায়ার বেশি। রাহুর অ্যাগ্রেশনটা হয় কর্মের দিক থেকে, মানে রাহু যে ডিজায়ারটা বেরোবে, তৈরি করবে, তার এক্সিকিউশন কে করবে? তার সমসপ্তম ঘর। যে কোনো ঘর, তার সপ্তম ঘর তার ভার বহন করে সবসময় 180 ডিগ্রি দূরে। তো সেই হিসাবে রাহুর যে যত রকম লোভ, লালসা, ডিজায়ার, সমস্ত কিছু, সেটাকে বহন করতে হবে কেতুকে। কিন্তু কেতু ইজ ডাইরেকশনলেস। সে এদিকে ওদিকে দৌড়াচ্ছে, সে খুঁজে বেড়াচ্ছে সে কে, সে নিজেকেই আইডেন্টিফাই করতে পারছে না। তার দরুন তার দ্বারা যে কাজ সম্পাদিত হয়, সেই সম্পাদনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভুলভ্রান্তি বা সমস্যা তৈরি হয়ে থাকে। এবং রবির ঘর হচ্ছে কালপুরুষের বেজ ঘর। সেই ঘরে যখন রাহু কেতুর অবস্থান থাকে, সেটা কিন্তু কদাপি ভালো নয়। পৃথিবীর ইতিহাসে সেটা দিয়ে বারবার সেটা দেখিয়ে দেওয়া যায়, সেটা ভালো নয়, এটা খারাপ জিনিসের সূত্রপাত করে। বিশেষত সেই সময় যদি করসপন্ডিং বৃহস্পতি বা শনি ভালো জায়গায় না থাকে। যেরকম ধরুন একদম 26 সালের শেষের দিক থেকে, 26 সালের 30শে অক্টোবরের পর থেকে একদম কেতু যখন কর্কটের ঘরে বেরিয়ে যাবে, তো সেই সময় অর্থাৎ 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি এবং কেতু একসাথে থাকবে। সেই সময়টা কম্পারেটিভলি বেটার, কারণ বৃহস্পতি তাকে কিছুটা নাল অ্যান্ড ভয়েড করতে পারবে তার নেগেটিভ জায়গাটা। কিন্তু তার আগে পর্যন্ত জায়গা, যেমন শুক্রের নক্ষত্রে থাকবে। শুক্র কি? শুক্র আমাদের পুরো মেটেরিয়াল, বৈভব, সুখ, স্বাচ্ছন্দ্য, সমস্ত কিছু ষড়রিপুকারক গ্রহ, যার মাধ্যমে সোসাইটিটা পুরো
চলছে আর কি, সেই জায়গায় কিন্তু শুক্র এসে কেতু এসে সেখানে গন্ডগোল করবে। অর্থাৎ আপনার কেতু মানে অপূর্ণতা, কেতু মানে থ্রাস্টি, কেতু মানে মানে সে সে সবসময় কোন স্টেটে রয়েছে সে বুঝতে পারছে না, কাউকে চিনতে পারছে না, স্পর্শ দ্বারা অনুভব করছে, কোনো জায়গায় হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে বুঝছে যে সেখানে একটা বড় রয়েছে, একটা গর্ত রয়েছে বা কোনো রকমভাবে কোনো ভঙ্গুর জায়গা রয়েছে। তার ফলে প্রচুর বাধাবিঘ্নের মধ্যে দিয়ে কেতু তৈরি করে। এবং রবি আমাদের আইডেন্টিটি সোল, সেইখানে যখন কেতুর অবস্থান থাকে সে ভীষণভাবে আমাদের ওই জায়গাটাকে মধ্যে অর্থাৎ আমাদের সোলের মধ্যে ক্ষতি করে। তার ফলে যত মোর স্পিরিচুয়াল, মোর কমফোর্টেবল, যত মেটেরিয়াল তত কম কমফোর্টেবল, আপনাকে সেই জায়গায় খিদে মিটতে দেবে না, কারণ এটা কাল দ্বারা নির্দেশিত। কেতু আর রাহুর মধ্যে গুণ বেশি, মানে অলমোস্ট এক, কিন্তু কেতুর মধ্যে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে পাপ কার্যে লিপ্ত, অখাদ্য কুখাদ্য গ্রহণ, কুসঙ্গ, নেশা, অপরাধমূলক নেশা, হ্যাঁ, মাদকাসক্ত, হ্যাঁ, তার সাথে সুস্থ সম্পর্ক রক্ষা করবার ক্ষমতা নেই, কারণ সে ডাইরেকশনলেস। কখন কি বলবে আর কখন কোন দিকে চলে যাবে, বলবে মানে বলা মানে তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে বোঝাবে। কোনো কিছুর মধ্যে ইলিউশন তৈরি করা, জাল জিনিসপত্র তৈরি করা, পেপার পত্র, খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলোকে ফরজারি করা, এই ধরনের ক্ষমতা কিন্তু কেতুর মধ্যে আছে। আইডেন্টিফিকেশন মার্ক সেটা তৈরি করা, মঙ্গলের ঘরে দৃষ্টি থাকবে, তার ফলে জমি জমা সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু যারা এই সময় কাজ করবেন তারা ভালো লয়ারের পরামর্শ নিয়ে কাজকর্ম করবার চেষ্টা করবেন। আচ্ছা, রেয়ার ব্যাকটেরিয়া, যেটা ভাইরাস, কোনো যেটা মনে করুন কোনো অঙ্গকে রটেন করে দিতে পারে, গ্যাংগ্রিন করে দিতে পারে, সেইভাবে সেই অংশকেও কিন্তু দর্শায়। শরীরের মধ্যে যে অংশকে সব থেকে বেশি মানে যে অংশ আইডেন্টিফাইবল নয়, যেমন ধরুন আমি দেখেছি অ্যাপেন্ডিক্স মারাত্মক রকম সমস্যা তৈরি হচ্ছে এবং সে মানুষ প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে, এরকম ধরনের, কিন্তু সেটা ধরুন লুপ্তপ্রায় অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গান, সেই অর্গানের কোনো অ্যাক্টিভিটিস তো অন্তত বইতে পড়েছি নেই ছোটবেলায়, সেরকম ধরনের কোনো অর্গানে প্রবলেম করে। বা ধরুন অনেক বয়সে এসে যখন তার রিপ্রোডাক্টিভ অর্গানের, বিশেষত জাতিকাদের ক্ষেত্রে মনে করুন তখন প্রয়োজন নেই, কিন্তু তখন সেই রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম দিল, ধরুন 55-60 বছর বয়সে তার ইউট্রাস ওভারিতে এমন সমস্যা তৈরি করলো যে সেটা হয়তো ম্যালিগনেন্সির দিকে চলে গেল, হয়তো ছোটোখাটো ইন্ডিকেশন দিয়েছে এই ধরনের। অর্থাৎ যে অঙ্গ মানে শরীরের ক্ষেত্রে ওই মুহূর্তে নাল অ্যান্ড ভয়েড রয়েছে, বা কোথাও হার্নিয়ার সৃষ্টি হলো, বা হাড়ের ভেতরে ক্ষয় রোগ, এবং কেতুর যেটা সব থেকে জিনিস সেটা হচ্ছে হিডেন রেখে দেওয়া, গুপ্ত রেখে দেওয়া, তো আপনাকে জানাবে না, আপনি যখন জানতে পারবেন দেখবেন ব্যাপারটা অনেকটা দূর চলে গেছে। এটা হচ্ছে কেতুর সব থেকে। রাহু কিন্তু ইনস্ট্যান্ট জানিয়ে দেবে যে আমি আছি, এই জন্য ক্রনিক ডিজিজের সাথে কেতু যুক্ত থাকে। শনি যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে শনি যদি ম্যাল এফেক্ট থাকে, তার ছকে দুর্বল, গোচরে দুর্বল, দশাগত দুর্বলতা আছে তখন, তবে শনি কিন্তু আপনাকে অনেকবার ইন্ডিকেশন দেবে। কেতু কিন্তু একদম একটা প্রায় জড় পদার্থের মতন সেখানে অবস্থান করে আপনাকে ওর মধ্যে জড়িয়ে দেবে এবং জড়িয়ে দিয়ে আপনাকে একটা ভুল পথে নিয়ে যাবে। অনেক সময় আমি দেখেছি খুব স্বনামধন্য চিকিৎসকেরাও সেই রোগ জাস্টিফাই মানে ধরতে পারছে না, পরে দেখা গেল অনেকদিন পরে গিয়ে ধরা পড়ল, তখন ব্যাপারটা কিন্তু অনেকটা দূর চলে যায়। ব্লাডের সমস্যা, অনেক রকম জেনেটিক সমস্যা যেগুলো সহজে আইডেন্টিফাইবল নয়, এই ধরনের ডিজিজও কিন্তু দেয়। এমন বিরল জটিল রোগ মাঝে মাঝে খবরের কাগজে আমরা সবাই শুনতে পাই, সেরকম ধরনের ডিজিজ তৈরি করে, বিরল জটিল সম্পর্ক তৈরি করে, যেগুলো সমাজের বুকে একেবারে নয়, একটু লো স্ট্যান্ডার্ড আর কি জায়গা তৈরি করে, হ্যাঁ, মানে নন কনভেনশনাল রিলেশনশিপ তৈরি করে, যেটা সমাজের বুকে একেবারেই মানে অ্যাকসেপ্টেবল নয়।
যে কোনো জিনিস যার মধ্যে একটা গুপ্ত একটা লুক্কায়িত ব্যাপার আছে সেই ধরনের জায়গাতে কেতু বেশি অ্যাক্টিভ হয়, নোংরা জায়গায় বেশি অ্যাক্টিভ হয়। এবং সিংহের ঘরে এসে বুঝতেই পারছেন আমাদের সোলকে কিন্তু সেই ধরনের জায়গাকেও প্ররোচিত করবে, সেই ব্যাপারে সাবধানতা থাকা উচিত। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। কেতুর গোচর নিয়ে তথা বিভিন্ন লগ্নভিত্তিক ফল নিয়ে আলোচনা করার পূর্বে দুই একটা ছোটখাটো ট্রিক্সের উপরে বলে দিচ্ছি। দেখুন, কেতু যেখানে অবস্থান করবে এবং তার দৃষ্টি বলুন, তার ভাবগত অবস্থান বলুন, সেটা পঞ্চম সপ্তম নবমে তার ইনফ্লুয়েন্স থাকবে। সেটাকে দৃষ্টি বা প্রভাব যে হিসাবেই বর্ণনা করি। এবং কেতু নিজে যেখানে বসে থাকবে সেই অংশকে না কেতু শ্রিঙ্ক করে। অর্থাৎ মনে করুন যে আপনার যদি আয় স্থানে বসে থাকে তবে সেই অংশকে শ্রিঙ্ক করবে, যদি ব্যয় স্থানে বসে থাকে সেই অংশকেও বৃদ্ধি করে দেবে। তার মানে আয় স্থানটা কমিয়ে দেবে অ্যাকচুয়ালি। এবং সেখান থেকে মনে করুন ব্যয় স্থান আমরা দ্বাদশ ভাব থেকে দেখি, আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি, তো সেখান থেকে কেতুর কিন্তু সরাসরি 6th হাউস থেকে তার 12th হাউসেও দৃষ্টি থাকবে। অন্যান্য দৃষ্টিগুলো মেলালে দেখবেন তার আয় স্থানকেও সে কিন্তু শ্রিঙ্ক করছে অ্যাকচুয়ালি, বা আয় স্থানকে কনস্ট্যান্ট রেখে সে কিন্তু ব্যয় স্থানকে ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে। তার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণটা কিন্তু দুর্বলতর হতে থাকবে। কেতু যে অংশে কেতুকে থ্রাস্টি বলা হয়, তৃষ্ণার্থ বলা হয়। যে অংশে অবস্থান করবে সেই অংশকে সে ছোট করবার, কন্ট্রাকশন করবার সে চেষ্টা করবে। এটাই কেতুর বেসিক কাজ। সমস্ত যখন জোডিয়াক সাইনের লগ্নভিত্তিক ফল নিয়ে বলবো তখন এই অংশটা কিন্তু কমন থাকবে, অর্থাৎ নেগেটিভটা বেশি বৃদ্ধি পাবে, পজিটিভটাও কমিয়ে দেবে। এটা হচ্ছে কমন ফিলোসফি যার উপরে দ্য এন্টায়ার ডিসকাশন উইল বি কন্টিনিউড আর কি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউসে কেতুর গোচর হবে পরবর্তী 1.5 বছরে এবং 3টে নক্ষত্র পাবে। প্রথমে রবির নক্ষত্রের একটি প্রথম অংশ 5th হাউস, তারপরে শুক্রের দ্বিতীয় সপ্তমপতির নক্ষত্র, তারপরে কেতুর নিজের নক্ষত্র, অর্থাৎ 5th হাউসেরই সে ফল দেবে। তো সেই হিসাবে বিচার করলে 5th হাউস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গুরু, আমাদের মন্ত্র, ইষ্টভাব, আমাদের যে কুল দেবতা বা দেবী যিনি থাকেন তার সাথে কিন্তু 5th হাউস যুক্ত থাকে। এছাড়া 5th হাউস সন্তানের ঘরে সন্তান, প্রেম, বিবাহ, বুনিয়াদি যে ধাঁচা একটা মানুষের তৈরি হয় যার উপর দাঁড়িয়ে তার পরবর্তী বা তার মিড টার্মের লাইফ যুক্ত থাকে, সেটা থাকে। জেনারেল ডেভেলপমেন্টস থাকে, হায়ার এডুকেশন থাকে, ফরেন এডুকেশন থাকে, রিলিজিয়াস ও স্পিরিচুয়াল ইনক্লিনেশন থাকে, প্রেম প্রণয়, ফান্ডামেন্টাল আর পেডিস্টাল ফর্মনেস থাকে যার উপর দাঁড়িয়ে আমরা কাজ করি। 4th হাউস তার প্রাথমিক পর্যায়টা তৈরি করে, 5th হাউস তার সেটাকে দৃঢ় করে, কনফার্ম করে আর কি। দ্বিতীয় সন্তান অর্থাৎ 5th হাউস থেকে দ্বিতীয় সন্তান বিচার হয়। গুড লাক সেটাও বিচার হয়, কারণ 5th হাউস, 9th হাউস, 5th হাউস এদের ধর্ম ত্রিকোণ বলা হয়, ঠিক আছে। 1, 5, 9 নম্বর ঘরকে তিনটেই ফায়ারি জোডিয়াক সাইন, এদের ধর্ম ত্রিকোণ বলা হয়। এবং এখানে যে বসবাস করে এই অংশকে কিন্তু 25 থেকে 45 পর্যন্ত 45% পর্যন্ত এই অংশের যে ভাব, তার যে গুণগত মান, সেটাকে কিন্তু কেতু কমিয়ে দেবে। 25 কেন বলছি, কম বেশি হচ্ছে দশার স্ট্রেংথ বা আপনার বেস হরোস্কোপের কতটা স্ট্রেংথ আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। কম মূল্যায়ন দেবে, রেকগনিশন কম দেবে। এখান থেকে 9, 5 এবং 1 নম্বর ঘরের ভাবকেও কিন্তু মিসডাইরেকশন করবে। কেতু প্রচুর কনফিউশন তৈরি করা একটি প্ল্যানেট, অর্থাৎ আপনাকে কনফিউজড করে দেবে প্রপার ডিসিশন নেওয়ার জন্য, বা একই রকম দেখতে অনেকগুলো বস্তু তৈরি করবে এবং সেখান থেকে কোনো সদর্থক
কোনো উপসংহারে পৌঁছানো সম্ভব হবে না, ফলে সেখান থেকেও একটা নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি করার জায়গা কিন্তু দিচ্ছে। সন্তানকে নিয়েও দুশ্চিন্তা থাকবে। অনেক সময় সন্তানের যে একাডেমিক রেজাল্ট আছে, আপনার যদি বৃহস্পতির দশা, তার সাথে রবি বুধ বা রাহু কেতুর অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সন্তানের যে রেজাল্ট সেটাকেও কিন্তু কম বেশি সে ইনফ্লুয়েন্স করবে। তো মোটের উপরে এই ভাবকে আমি নেগেটিভ বলবো না, কিন্তু অবশ্যই আপনার যে আপগ্রেডেশন হওয়া দরকার সেই অনুসারে ফল দেবে না। বৃহস্পতি যত 4th হাউসের দিকে আপনার এগোতে থাকবে, তত আপনাকে কিন্তু বেটার ফল সে প্রদান করতে থাকবে। শারীরিক ক্ষেত্রে বলবো, একদম আমাদের আপার থেকে মিডিল ডাইজেস্টিভ অর্গানস যেগুলো রয়েছে, সেটা স্টমাক, আপার মিডল ইন্টেস্টাইন, লিভার, প্যানক্রিয়াস, এগুলো থেকে কিন্তু খুব সাবধান থাকা দরকার। এমন কোনো খাদ্যবস্তু, কেতু কিন্তু হিডেন ডিজিজ তৈরি করে এবং ক্রনিক জায়গা তৈরি করে, অর্থাৎ যেটা কিন্তু শুরুতে আইডেন্টিফাই করা যাবে না, পরে গিয়ে হবে। যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিলেটেড প্রবলেম আছে, সেখান থেকেও কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th হাউসে কেতুর অবস্থান আছে। 4th হাউস হচ্ছে আমাদের মন, আমাদের মন, মাতা, গৃহ, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, আমাদের কুটুম্ব যে আমাদের আছে। দ্বিতীয়ের তৃতীয় হাউস কুটুম্ব এবং তার যে এক্সটেনশন, মেডিটেশন, সাধনা, যাত্রা, ট্রান্সফার, তার সাথে হচ্ছে এই সমস্ত জায়গাকে, তথা সিবলিংসের স্পাউস, সিবলিংসের সাথে রিলেশন, তার গভীরতা, অনেক কিছু জায়গা দেখে। তার সাথে আমাদের কারেজকে দেখে, কনভিকশনকে দেখে, আমাদের ফোর্সকে দেখে, থ্রাস্টকে দেখে, মেন্টাল, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছুটা আপনাকে কনফিউশন তৈরি করবে বা প্রপার ডিসিশন মেকিং এবিলিটির জায়গায় ত্রুটিপূর্ণ দেবে, যার ফলে যাত্রার জায়গায় অ্যাবোর্টিভ যাত্রা হবে, এমন কিছু আপনার ট্রাভেলিং হবে যেটা থেকে কিন্তু ফ্রুটফুল কিছু পাওয়া যাবে না। ট্রান্সফার আপনার কিন্তু নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি আছে। নেগেটিভ দশায় থাকলে তো আপনি স্যাঙ্গুইন ধরে রাখতে পারেন, সেটা হবে, এবং সেটা কিন্তু একটু কষ্টদায়ক, বেদনা বা যাতনাদায়ক হবে। মনকে অত্যন্ত ভারাক্রান্ত করে রাখে। এর যে দৃষ্টি থাকে, অ্যাকচুয়ালি 8, 10 এবং 12 স্থানে দৃষ্টি থাকবে, তার যথাক্রমে 5th, 7th এবং 9th দৃষ্টি। তো এখানে 4th, 8th এবং 12th, যেটাকে মোক্ষ ত্রিকোণ বলা হয়, সেই অংশটাকে অ্যাক্টিভ করছে। যদি ভালো দশায় থাকে, এবং একদম আলোচনার আমি প্রারম্ভিক ক্ষেত্রে বলেছি, যদি প্রপার স্পিরিচুয়াল ইনক্লিনেশন আপনার থাকে, ম্যাটেরিয়াল জিনিসের প্রতি যত বেশি আপনার যেটাকে বলে তার প্রতি ভাব, ভালোবাসা, সেটাকে আই মাস্ট হ্যাভ দিস, এই ধরনের প্রবণতা যত কম থাকবে, তত কিন্তু বিষয়টি বেটার হবে। এবং মনে রাখবেন, মোক্ষ ত্রিকোণও কিন্তু ডাইরেকশনলেস করে দেবে যদি প্রপার স্পিরিচুয়াল ইনক্লিনেশন না থাকে। বোথ দ্য লাংস, হার্টের মিডিল লোয়ার পোর্শন, হার্ট থেকে ব্লাড সার্কুলেশন কোনো কারণে ব্যাহত হওয়া বা চিকিৎসকের পরামর্শের ফলে সেই জাতীয় ওষুধ খাওয়া, রক্তের ভিসকোসিটি বেড়ে যাওয়া, অর্থাৎ রক্ত বেশি ঘন হয়ে যাওয়া, ব্লাড সুগারের সমস্যা আসা, কিডনিতে স্টোন আসা, বা অনেক সময় ভেতরে কোনো রক্তক্ষরণ জাতীয় আলসার বা এই জাতীয় সমস্যা হওয়ার কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউসে কেতুর অবস্থান থাকবে। 3rd হাউস থেকে কমিউনিকেশন দেখা হয়, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ইনফরমেশন টেকনোলজি দেখা হয়। জেনারেল যে ট্যালেন্ট বা প্রতিভা, তাকে কিন্তু দেখা হয়। সার্টেন ইনহার্টেড এনার্জি, ফোর্স, বা ধরুন অনেকদিন কোনো ফেলে রাখা কাজ, হঠাৎ করে আপনার সেই কাজকে মনে হতে পারে যে আই মাস্ট কমপ্লিট মাই টাস্ক,
তো সেই ধরনের কোনো কাজের প্রতি যে ইনক্লিনেশন, এই সমস্ত কিছু, তার সাথে অফিসিয়াল বা পার্সোনাল ট্রাভেলিংকে শো করছে লিমিটেড দূরত্ব পর্যন্ত। অকাল্ট বা ডিপ স্পিরিচুয়াল ফোর্স ইনসাইড হিউম্যান বিং, যখন আপনার কোনো কোনো ভালোবাসার বস্তু বা আপনার কোনো হবি, when it becomes your profession, যেমন ধরুন কেউ ছবি আঁকে, সেটা প্রফেশন হতে পারে, কেউ গান গায়, সেটাই প্রফেশন, তার হবি, কেউ অভিনয় করে, সেটাই তার প্রফেশন। হবি যখন প্রফেশন হয় তখন সব থেকে বেস্ট প্রফেশন দেয়। আপনাকে রাজার ক্ষেত্রে বলতে পারি, যেমন সিংহের ক্ষেত্রে 3rd হাউস এবং 10th হাউস এক, তো 3rd হাউস আবার 8th হাউসের 8th হাউস, তো সেটা রবি থেকে অষ্টম ঘর, মিনের ঘর, সেটা আবার 3rd হাউসের এক্সল্টেড স্টেট। তার ফলে রবির মধ্যে যে অথরিটেটিভ পাওয়ারটা থাকে, যে এক্সিকিউশন থাকে, এবং তার যে আমাত্যদের দ্বারা তিনি যে এক্সিকিউশন করান, বা ধরুন তিনি যে ল অ্যান্ড অর্ডার মেনটেইন করেন, তিনি যে সমস্ত সাবজেক্টসদের লুক আফটার করেন, এটা কিন্তু তার এক ধরনের হবি, এটা করতেই তার ভালো লাগে এবং সেটা তার প্রফেশন হয় বলি তে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। এটাও মাথায় রাখতে হবে আর কি। তো যাই হোক, তাছাড়া এক্ষেত্রে কিন্তু মিস ডাইরেকশন তৈরি করতে পারে when hobby becomes profession। আপনি হয়তো ভালো একজন অভিনেতা বা অভিনেত্রী, আপনি একটা ভুল ছবি বা এমন কিছু চুজ করে ফেললেন যাতে আপনার যে অ্যাকচুয়াল কোয়ালিটি বা প্রতিভা সেটা কিন্তু বাইরে প্রপারলি বেরিয়ে আসলো না, সেখান থেকেও কিন্তু আপনার রিকগনিশন লেভেলটা কমে গেল এবং কোয়ালিটিযুক্ত ফল আপনাকে দেবে না। এখানে একটা দেখবেন মাঝে মাঝে এরকম হয় যে বিভিন্ন গান বা সুর, আমরা কোনো বিদেশি গান বা সুরের সাথে তার লিঙ্ক খুঁজে পাই। এই ধরনের কাজে কিন্তু বলা হয় যে সেখান থেকে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স হয়ে কাজ করা হয়েছে। এই ধরনের কাজ যারা করেন আর কি, এই ধরনের যোগ কিন্তু তাদের থাকে, অর্থাৎ কেতুর ম্যাল এফেক্ট তাদের মধ্যে কিন্তু খুব অতিরিক্ত মাত্রায় থাকে। আচ্ছা, তারপরে মনে করুন কোনো একটা যন্ত্র, কোনো একটা মেশিন, কোনো একটা ফাইটার প্লেন, যে কোনো কিছু হতে পারে, তার রিভার্স টেকনোলজির মাধ্যমে সেটাকে তৈরি করা, অর্থাৎ তার লাইসেন্স না নিয়ে, কোনো কিছু না নিয়ে, সেই কোম্পানির কোনো অনুমতি না নিয়ে আপনি বিপরীত ধর্মী টেকনোলজি ব্যবহার করে, অর্থাৎ সেটাকে ডিসমেল্ট করে তারপরে কিভাবে সেটা তৈরি হয়েছে সেটাকে আবার নতুন করে নিজের টেকনোলজি কিছু অ্যাড করে সেটাকে তৈরি করা, এই ধরনের একজন ছলচাতুরির যে বিদ্যে আছে সেটার সাথেও কিন্তু কেতু যুক্ত থাকে। এক প্রকার নকল করা বা নকল করে যারা পরীক্ষা দিচ্ছে বা তার দ্বারা তারা বিভিন্নভাবে এক্সপোজড হচ্ছে, সেই ধরনের যারা নকল করে পরীক্ষা দিয়ে পাশ করছে, এইরকম কাজের সাথেও কিন্তু এই কেতু যুক্ত থাকে। আচ্ছা, এর দৃষ্টি থাকে 7, 9 এবং 11-তে, এবং অতিরিক্ত মাত্রায় এটা নেগেটিভ, কারণ এদের রুমগুলো যথাক্রমে বৃহস্পতি, শনি এবং মঙ্গল। অ্যাবর্টিভ যাত্রা তৈরি করে, প্রচুর ক্লান্তি, পরিশ্রম এগুলো প্রদান করে, কিন্তু সেখান থেকে বিশেষ কিছু উপাদান দেয় না। এই সিংহের ঘর দিয়ে যখন দেখবেন যে অগাস্ট মাসে মোটামুটি বুধ এবং কেতু একসাথে অবস্থান করছে, সেই সময়টা কিন্তু জাতক জাতিকাদের ফিজিক্যাল জায়গা এবং ডিসিশন মেকিং জায়গায় কিন্তু গন্ডগোল করবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা আসতে পারে, অর্থোপেডিক সমস্যা আসতে পারে, তার সাথে সাইটিকা জাতীয় সমস্যা বা লোয়ার লিমসে ব্লাডের প্রপার ফ্লোতে সমস্যা আসতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান করবে। দ্বিতীয় স্থান থেকে আমরা ফুড, ফ্যামিলি, ফিন্যান্সকে বিবেচনা করি। দ্বিতীয় স্থান থেকে আমাদের কথা, আমাদের কমিউনিকেশন, স্পেশালি আমাদের বাক্য, আমাদের বাণী, সেগুলোকে দেখায়। তার সাথে খাদ্য দেখায়। জিহ্বাকে বলেছি যে কালপুরুষের দ্বিতীয় ঘর শুক্র, সে মার্কেশ থাকে। তার কারণ হচ্ছে সে দ্বিতীয় এবং সপ্তমপতি একসাথে, তো সে কিন্তু, আপনি যদি
অখাদ্য কুখাদ্য যদি আপনি খান এবং আপনার যদি কথাবার্তা ঠিক না থাকে, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক বিপদের সম্মুখীন করে ফেলতে পারে, এবং স্বল্প অপরাধ থেকে কিন্তু অনেক বড় রকমের বিপদের সম্মুখীন হতে পারে যাদের বাক নিয়ন্ত্রণ নেই বা কম আছে। যাই হোক, বাণী, কথার দোষ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, অখাদ্য বাসি এঁটো খাবারের প্রতি ঝোঁক, তার সাথে ফ্যামিলি ইন্টিগ্রেশন, সলিডারিটি, এগুলোকে কম করে, একে অপরের প্রতি বিশ্বাসের ভাব নষ্ট করে। তার সাথে যে একদম কোড অফ দ্য ফ্যামিলি, মনে করুন বাবা মা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এরকম যে একদম কোর ফ্যামিলি আছে, সেইখানে কিন্তু ভীষণ ফাটল তৈরি করে। এবং দেখা যায় মধ্যেখানে কোনো বহিরাগত কোনো মানুষজন ঢুকে সেই সম্পর্ককে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করছে এবং তার দ্বারা সম্পর্কের যে বেসিক বুনিয়াদটা রয়েছে সেটা তৈরি করে। অনেক সময় ভীষণ অহংকার বা এগুলোও কিন্তু তৈরি হওয়ার প্রবণতা আছে। ক্যাপিটাল ফান্ড বিনষ্ট করে, বিশেষত যখন সূর্যের এই ঘর দিয়ে সূর্য নিজে থাকবে, অর্থাৎ এন্টায়ার ভাদ্র মাসে, গান্ডান থাকবে যখন কর্কটের শেষের দিকে অশ্লেষা নক্ষত্রে, মানে শ্রাবণ মাসের লাস্ট 3 দিন এবং তারপরে ভাদ্র মাসের প্রথম 3 দিন, তো এই সময়েও গন্ডগোল করবে। বা যখন কেতুর কাছাকাছি অংশ দিয়ে 7 ডিগ্রি দিয়ে পাস করবে, তখনও কিন্তু আপনার যে ক্যাপিটাল, যে আপনার অ্যাকুমুলেশন আছে অর্থনৈতিক জায়গা, সেটাকে কিন্তু ক্ষয় করিয়ে দেবে। বা গ্রহণ চলাকালীন বা চন্দ্র যখন এখান দিয়ে পাস করবে প্রত্যেক 29 দিন অন্তর 2.25 দিনের জন্য চন্দ্র সিংহের ঘর দিয়ে পাস করবে, তখনও কিন্তু এই সমস্যা দেবে। সম্পর্ক নষ্ট করে। কেতুযুক্ত হলে, চন্দ্র বা রবি যখন কেতুযুক্ত হবে, তখন শরীরে গন্ডগোল করবে, লাংসের সমস্যা তৈরি করে, হার্টের সমস্যা তৈরি করে। বাম হাতে একদম আমাদের শোল্ডার থেকে একদম বাম হাতের মাঝামাঝি অংশ হিউমেরাস বরাবর সমস্যা তৈরি করে। থাইরয়েড গ্ল্যান্ড বা অন্যান্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস, যেগুলো শরীরের বুকের ওপর দিকের অংশে থাকে, সেই সমস্ত গ্ল্যান্ডসের মানে তার ক্ষরণ বাড়িয়ে দিয়ে শরীরের মধ্যে বিভিন্ন রকম উপসর্গ তৈরি করতে পারে। অনেক সময় সুগার খুব কমিয়ে দিতে পারে, তার দ্বারাও রাস্তাঘাটে বিপদ তৈরি করতে পারে। বা ধরুন বিভিন্ন রকম খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। তো সেটা কিন্তু বয়সজনিত কারণের জন্য নাও হতে পারে। মোটামুটি 36 পেরিয়ে গেলেই প্রবণতা কিন্তু বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, এর যে দৃষ্টি আছে 6, 8 এবং 10-এ, সেখানে কিন্তু ইনসাবঅর্ডিনেশন থেকে সাবধান, অর্থাৎ 10 নম্বর দৃষ্টি বস বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট হাউসে আছে। ফার্স্ট হাউস আমাদের কি দেখায়? আমাদের কমপ্লিট পার্সোনালিটিগত যে ডেভেলপমেন্ট আছে, আমাদের যে রুচি, আমাদের প্রকৃতি, আমাদের যে ক্ষমতা, শক্তি, আমাদের আমরা যে প্রারব্ধ কর্ম নিয়ে আসি, সে সমস্ত কিছু কিন্তু তার ফার্স্ট হাউস থেকে দেখায়। তার ব্যাপ্তি, তার প্রতিপত্তি, যশ, কারণ তার 7th হাউস তার সামনেই থাকে, সেখান থেকেও সেটা প্রতিপন্ন হয়। রাহু সেখানে অবস্থান করবে এবং কেতু অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে। হ্যাঁ, সেলফ মানে ইন্ট্রোস্পেকশন, এই জায়গাগুলো কিন্তু কম বেশি সে ক্ষয় করবার চেষ্টা করে। স্পেশালি যেটা করে সেটা হচ্ছে ডিসিশন মেকিং এবিলিটির জায়গাটা কিন্তু ভীষণ ডিস্ট্রয় করে, কারণ এখান থেকে একদম পরিষ্কার 5, 7 এবং 9 দৃষ্টি থাকে। 5 নম্বর ঘরে দৃষ্টি, প্রথমেই বললাম যে সমস্ত প্রকার জেনারেল ডেভেলপমেন্ট, আমাদের মেটেরিয়াল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু 5 নম্বর ঘর থেকে দেখায়, সেটাও কিন্তু ভীষণভাবে এখানে প্রবল করে দেয়, কনফিউশন তৈরি করে এবং সেই কনফিউশন থেকে ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু নষ্ট করে। দেখুন, কেতুকে প্রথমেই বলেছি, কেতু ইজ এ প্ল্যানেট অফ লোনলিনেস। সে একা থাকতে পছন্দ করে, সে আইসোলেশন পছন্দ করে
এবং রাজার ক্ষেত্রেও কিন্তু সেই গুণটা আছে। রাজা কিন্তু অ্যাকচুয়ালি একা, রাজাকে মন্ত্রণা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তাকে কাজ করতে হয় একা এবং তার দায়ও নিতে হয় একা। এন্টায়ার কুরুক্ষেত্র যুদ্ধ, যার দায় কিন্তু নিতে হয়েছিল জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে। তার একটাই দোষ ছিল, সে তার পুত্রের প্রতি অন্ধ স্নেহ ছিল এবং তার জন্য সে রাজার যে ধর্ম সেটা সে পালন না করে সে একজন মানে অতিরিক্ত ইন্ডালজেন্স দেওয়া পিতার ধর্ম পালন করেছিল, যার ফলে তার সমস্ত কীর্তি যশ সব নষ্ট হয়ে গেছে। তো ঠিক সেরকমই এখানে কিন্তু তৈরি করে, তার ফলে তার দায় তাকে একা নিতে হয়েছে। কে কার পক্ষে যুদ্ধ করেছে না করেছে সেটা ব্যাপার নয়, সবটাই ভগবানের লীলা দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু দায় একজনের। কারণ গীতা, মানে শ্রীমদ্ ভগবদ গীতা ধৃতরাষ্ট্র শুনেছিল সঞ্জয়ের মুখে, কিন্তু তার মধ্যে কোনো রিফ্লেকশন তৈরি করতে পারেনি। যুদ্ধের শেষে সে লোহার তৈরি ভীমকেও হত্যা করবার চেষ্টা করেছিল, তার পুত্র স্নেহ বা শোক এত অন্ধত্ব ছিল। সুতরাং রাজা যদি কখনো সেই ব্যাপারটায় চলে যায় তাহলে কিন্তু তার দায়ও তাকে নিতে হবে। তিনি যেরকম রিওয়ার্ডসেরও সম্পূর্ণ অধিকারী, তিনি রেট্রিবিউশনেরও সম্পূর্ণ অধিকারী। বলে এটা একটা বিরাট বড় দায়, যেটা কিন্তু অন্য কাউকে সেই মাত্রায় নিতে হয় না। তো সেই জায়গায় রাজা একান্ত থাকে। তো স্পিরিচুয়ালিটিও যথেষ্ট পরিমাণে থাকে, কারণ 7th হাউস শনির ঘর। আমি দেখেছি সমাজ থেকে সেপারেটেড থাকে, কিছুটা একাকিত্বের মধ্যে থাকে, প্রচুর চিন্তা করে, কারণ 4th হাউস মঙ্গলের নিজ স্থান, তার ফলে প্রচুর ইনসিকিউরিটি বোধ রাজার মধ্যে থাকে, কারণ সে সমস্ত সবাইকে নিয়ে চিন্তা করে। উপর্যুপরি যে চিন্তা করে তার ক্ষমতা, তার যে বৈভব, তার যে একাধিপত্য, এই সমস্ত কিছু যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সে পুরো মাত্রায় চিন্তা করে। তো যাই হোক, এখানে 5, 7 এবং 9 যে দৃষ্টি আছে এখান থেকে, সেটা কিন্তু আপনার এক ধরনের 9th দৃষ্টি। আপনার গুরু যে থাকবেন, যিনি মার্গদর্শনকারী, তার সাথে কিন্তু কিছু বোঝবার ক্ষেত্রে, অর্থাৎ গুরুর যে নির্দেশ সেটিকে প্রপারভাবে অনুধাবন করবার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনি সেক্ষেত্রে 2বার 3বার শিষ্যের কাজ ক্রমাগত প্রশ্ন করা গুরুকে, এবং গুরুর কাজ ক্রমাগত কোনো রকম ইমপেশেন্সের বশবর্তী না হয়ে তার উত্তর দিয়ে যাওয়া। প্রশ্ন করা মানে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা বা তাকে ছোট করা বা তাকে চ্যালেঞ্জ করা না। প্রশ্ন করা মানে তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস, আস্থা রেখে তাকে প্রশ্ন করে যাওয়া। দুটো ডিফারেন্স আছে। তো সেইটা করে যাবেন, তাহলে দেখবেন এই ব্যাপারটা থেকে দূর হবে। প্রপার গুরু দরকার, না হলে কিন্তু সমস্যা দেবে। সন্তানের গ্রোথ বা আপগ্রেডেশন নিয়েও একটু চিন্তা থাকবে। ছোটোখাটো রোগ ব্যামো হলেও মনে হবে যে সন্তানের একটু বেশি রকম রোগ ব্যামো হয়েছে, তার ফলে একটু অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাস তৈরি করতে পারে, যেটা কিন্তু খুব ভ্যালুয়েবল টাইমকে নষ্ট করতে পারে। একটা জিনিস বলে দিই যে 7th হাউসে যেহেতু রাহু রয়েছে, তার ফলে যারা বিভিন্ন রকম হিলিং প্রফেশনে রয়েছেন, সেটা ডক্টর হতে পারেন, সেটা কোনো অন্য কোনো বিভাগের ডক্টর হতে পারেন, অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, বা ধরুন আয়ুর্বেদিক বা অন্যান্য রকম যোগা, মেডিটেশন, বিভিন্ন রকম যার হিলিং করা কাজ, অ্যাডভাইস করা কাজ, বা ধরুন এই অ্যাস্ট্রোলজি হতে পারে, কোনো অকাল্ট সায়েন্স হতে পারে, কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস হতে পারে, এগুলোর মাধ্যমে যারা মানুষকে বিভিন্ন রকম পথ দেখানোর চেষ্টা করেন বা তাদের সঠিক মার্গদর্শন করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার হবে। যারা বিভিন্ন ওকালতি প্রফেশনে রয়েছেন, যেখানে অন্যের বিবাদ কলহকে কেন্দ্র করে নিজের প্রফেশনাল গেইন আসে, তো সেই জায়গাটাও কিন্তু বেটার ফল প্রদান করবে। মোটের ওপরে তাছাড়া বিভিন্ন মেডিসিন রিলেটেড কাজ যারা করেন, ফার্মাসিউটিক্যালস কাজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি বেটার ফল প্রদান করবে।
ডায়াগনস্টিক সেন্টার, তাদের ক্ষেত্রেও বেটার দেবে। শরীরের ক্ষেত্রে বলবো লিভার, গল ব্লাডারের যত্ন নেবেন, ডান দিকের কিডনির যত্ন নেবেন। যাদের স্কিনের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধান থাকবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বা প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে তারাও শরীরের কিন্তু প্রপার যত্ন নেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কেতুর এই যে গোচর সেটা তাদের দ্বাদশ স্থান দিয়ে সংগঠিত হবে পরবর্তী 1.5 বছরের জন্য। এখন দ্বাদশ স্থানকে নর্মালি আমরা কি বলি, মোক্ষ বা স্যালভেশনের ঘর বলি, এবং সিংহের ঘর সেক্ষেত্রে রিবার্থকেও রিপ্রেজেন্ট করে, এবং সিংহ অ্যাকচুয়ালি মধ্যেখানে দাঁড়িয়ে থাকে মূল ত্রিকোণের, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার অফ পাওয়ার কিন্তু লিওই, সমস্ত ঘরের সেন্টার অফ পাওয়ার। যত প্ল্যানেট তার পাওয়ার বা তার পজিশন এক্সারসাইজ করে সেটা কিন্তু সূর্য থেকে ডেলিগেটেড পাওয়ার। তো সেই হিসাবে মূল ত্রিকোণের মধ্যেখানে থাকলেও সে কিন্তু আগের, বর্তমান এবং পরবর্তী তিনজনের মধ্যে লিয়াজ তৈরি করে অবস্থান করে। তো সেক্ষেত্রে দ্বাদশ স্থানে অবস্থান করাকালীন স্যালভেশন বা মুখ্য নির্দেশক হিসাবে তাকে গণ্য করা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি জাতক জাতিকার স্যাটার্নের পোস্টিং, কারণ এখান থেকে 6th এবং 5th এবং 6th হাউসের লর্ড স্যাটার্নের পোস্টিং এবং জুপিটারের পোস্টিং দুটোরই কিন্তু কম্পারেটিভলি পোস্টিং বেটার হতে হবে, না হলে কিন্তু সেই ফল প্রদান করবে না। বরঞ্চ তাকে যেটা প্রদান করবে সেটা হচ্ছে অতিরিক্ত এক্সপেন্ডিচার, ডান পা রাইট লেগ বরাবর ইনজুরি হতে পারে, বা বিভিন্ন অর্থোপেডিক সমস্যা তৈরি করতে পারে, বা আপনি বিভিন্ন ঋণ জালের মধ্যে জড়িয়ে যেতে পারেন, বা আপনি একটা নির্দিষ্ট পদ্ধতিতে ঋণ শোধ করছেন, হঠাৎ করে যে মেকানিজমে আপনার কাছে মানি আসছিল সেইখানে কিন্তু কোনোভাবে ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে সেই ফ্লোটাও কিন্তু কমে যেতে পারে। কেতুর 5th এবং 9th দৃষ্টি যথাক্রমে 4th এবং 8th হাউসে আছে, এবং কেতু নিজে 12th হাউসে আছে। তার ফলে এখানে একটা মানে মোক্ষ ত্রিকোণের জায়গা তৈরি করছে। কিন্তু আমি বারবার বলছি, যদি ছকের বেসমেন্ট জায়গা বেটার না থাকে এবং আপনি একটা রেগুলেটেড প্র্যাকটিসের মধ্যে না থাকেন, তবে সে কিন্তু আপনাকে ডাইরেকশনলেসই করবে। আপনি স্পিরিচুয়াল, কোয়াসি স্পিরিচুয়াল বা রিলিজিয়াস বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ জায়গা কিন্তু আপনাকে প্রদান করতে পারবে না। দেখুন, কেতুর যে জায়েন্ট এনার্জি আছে সেটা মোক্ষ নির্দেশক না হলে টোটাল মিস ডাইরেকশন তৈরি করবে, এবং বেটার দশা এবং অন্তর্দশা না হলে মানে বেটার দশা অন্তর্দশা না হলে সেই জায়গায় আপনাকে ফল দেবে না। যদি সেটা থাকে তাহলে গুরু সেবা, গুরুর থেকে অনেক অ্যাবস্ট্রাক্ট কিছু প্রাপ্তি যেটা আপনাকে স্যালভেশনের পথে নিয়ে যেতে সাহায্য করে সেটা কিন্তু প্রদান করবে, এবং সেটা ইষ্টকারক, এবং তার সাথে ডোনেশন, সেবা বা যে এক্সপেন্ডিচারটা হবে সেটা সমাজের বৃহত্তর ক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগবে, সেটাও বেটার শো করছে। এই ঘর দিয়ে যখন বুধ বা শুক্র পাস করবে সিংহের ঘর দিয়ে, তখন কিন্তু আপনাকে যথেষ্ট ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস বা ওভার এক্সপেন্ডিচার, শরীরের ক্ষেত্রে লোয়ার লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের সমস্যা, অর্থোপেডিক সমস্যা, ক্যালসিয়াম সিনথেসিস কম হওয়া তথা শোল্ডারে অর্থোপেডিক সমস্যা কিন্তু আপনাকে দেবে। সে ব্যাপারে সাবধান থাকবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন তুলার ক্ষেত্রে 7th পজিশন দিয়ে 11th পজিশন দিয়ে সে কেতু পাস করছে। এখন নর্মাল একদম বাজার চলতি যে বইতে লেখা থাকে যে পাপ গ্রহ তৃতীয়, ষষ্ঠ, একাদশে বা কিছু ক্ষেত্রে দশমে থাকলেও সে অত্যন্ত বেটার ফল দেয়। এবার পাপ গ্রহ, পূর্ণ গ্রহ এরমভাবে কোনো কিছু বলছি না আর কি। আমি বিষয়টি আপনাকে যেটা আমি বলবো
সেটা হচ্ছে 11th হাউসে থাকলে যে লাভদায়ক ফল দেবে। লাভ মানে কি, আমি একদম শুরুতে বলেছি, আমাদের সেকেন্ড হাউস হচ্ছে সেই পয়সা, যে পয়সা আমাদের পার্সে থাকে বা আমাদের প্রত্যেক দিন রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকামের ক্ষেত্রে থাকে। 11th হাউসের যে মানি, সেটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল ইনকাম থাকে। বৃহৎ কোনো 10 বছর 15 বছর ধরে অর্থ জমালেন, তারপরে সেই অর্থ দিয়ে আপনি কোনো বাড়ি কিনলেন, জমি কিনলেন বা যা খুশি করলেন, সেটা ক্যাপিটাল। তো দুটো অর্থের ক্ষেত্রে ডিফারেন্স আছে। এক্ষেত্রে আমরা 11th হাউস দিয়ে ধরছি মানে ক্যাপিটালের জায়গা। আমি একটু আগে কি বললাম, যে কেতু যেখানে থাকবে সেই অংশকে শ্রিঙ্ক করবে বা সেই অংশের ভাবকে বেশ বেজায় বিনষ্ট করবার একটা প্রবণতা তার থাকে। এবং রবির বেসিক প্রকৃতি হচ্ছে কলিযুগে, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ মানি অ্যান্ড ট্রেজার, যার মাধ্যমে মানুষের খ্যাতি প্রতিপত্তি যশ সেগুলো বৃদ্ধি পায়। তো সেই দিক থেকে কিন্তু আপনাকে অনেকটাই নেগেটিভ ফল দেবে। এবং প্রপারলি সেই মানিকে চ্যানেলাইজ করা বা ঠিক করে রাখা, বা রাখার ক্ষেত্রে হঠাৎ করে হয়তো কিছু কম রিটার্ন আসছে, দুম করে পয়সা তুলে নেওয়া, সেটা দেখা গেল যে 1 বছর পরে তুললে আপনি তার ডাবল রিটার্ন হয়তো পেতে পারতেন। আমি একটা ইনস্ট্যান্স আর কি বলছি আপনাকে, সেটা কিন্তু মানে ভালো হতো আর কি। তার ফলে লং টার্ম ডিপোজিট, এক্সেস ইনকাম, এগুলোর জায়গায় কিন্তু এগুলো দিলেও সেগুলোকে প্রপারলি চ্যানেলাইজ করে, সেগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে, সেগুলোকে লং টার্মে সেখান থেকে যে এক্সট্র্যাক্ট, যেটা ফাইন্যান্সিয়াল এবং একদম মেটেরিয়াল গ্রোথকে ইন্ডিকেট করছে, সেই জায়গাটা কিন্তু বেটার দেখাচ্ছে না, উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়ার জায়গা বেশি দেখাচ্ছে। বন্ধু বান্ধবদের সাহায্যে বা দূর সম্পর্কে কিথ অ্যান্ড কিনসের সাহায্যে ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার যোগ রয়েছে, কিন্তু তার জন্য স্যাটার্ন ভীষণ স্ট্রং হতে হবে। স্যাটার্নের মূল ত্রিকোণের ঘরেও রাহু থাকবে, তার এবং শনি রাহুর দ্বিতীয় থাকবে। তার ফলে কিছুটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা বা প্রিকোসিয়াস ডিসিশন নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। থার্ডের 9th হাউস হচ্ছে 11th হাউস, তার ফলে নর্মালি কানেক্টিভিটি বা সুইটেবল কানেক্টিভিটি, যার মাধ্যমে গেইন আসে বা ধরুন সোশ্যাল যে কন্ট্যাক্টস আসে, সেগুলোর জায়গায় কিন্তু কনফিউশন দেবে, প্রপারলি ফল দেবে না। শুক্র যখন রবির ঘর দিয়ে পাস করবে, মোটামুটি ধরুন সেপ্টেম্বর অক্টোবর মাসে, সেই সময় কিন্তু এই কনফিউশন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করে দিতে পারে, এবং সেক্ষেত্রে স্পাউসের সাথে বা আপনার কোনো বিলাভড কেউ, তার সাথে রিলেশনশিপও কিন্তু সে সময় গন্ডগোল করতে পারে। থার্ড, ফিফথ এবং সেভেন্থে থার্ড দৃষ্টি কিন্তু বিবাদ বিসম্বাদের মধ্যে দিয়ে জয়কে সুনিশ্চিত করে। স্পেশালি যারা ধরুন আর্গুমেন্টেটিভ প্রফেশনে রয়েছেন, বিভিন্ন লয়ার আছেন, মানে লেজিটিমেট আর্গুমেন্টেটিভ প্রফেশনে রয়েছেন আর কি, লয়ার আছেন, বা যারা ধরুন বিভিন্ন রকম হিলিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রেও বেটার ফল দেওয়ার জায়গা কিন্তু রয়েছে। বাট যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, স্পেশালি সেই এক্সাম যদি আপনি যে কালচারে মানুষ, আপনি যে প্রদেশে মানুষ, সেটা যদি অন্য কোনো প্রদেশে বা একটু ডিফারেন্ট কালচারে গিয়ে যদি আপনি পরীক্ষা দেন, তাহলে আপনার কিন্তু সফলতার অংশ অনেক বেশি শো করছে। লং টার্ম নেগেটিভ কিন্তু এক্ষেত্রে দেবে যারা কাউকে ব্যবহার করে কোনো কাজ করবার চেষ্টা এ সময় দেবে, করার চেষ্টা করবে। বিশেষত কোনো এক্সাম পাস হওয়া, কোনো নোটপত্র নেওয়া, কোনো বইপত্র নিয়ে সাহায্য নেওয়া, কিন্তু তাকে প্রপারলি সেই জায়গাটা না দেওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু লং টার্মে সমস্যা তৈরি করবার যোগ আছে। সন্তানের জন্য কিন্তু দুশ্চিন্তা, বিশেষত সন্তান যদি অ্যাডলোসেন্ট গ্রোথে থাকে, তবে তার হায়ার এডুকেশন বা ধরুন ফরেন এডুকেশন, এগুলো নিয়ে কিন্তু বেশ চিন্তাভাবনা জায়গাটা কিন্তু তৈরি হওয়ার যোগ রয়েছে। আরও একটা জিনিস বলছি, যারা স্পেসিফিক কোনো সফট ইঞ্জিনিয়ারিং বা ধরুন মেডিকেল প্রফেশনে রয়েছেন, বিশেষত মেডিকেল প্রফেশনে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন, রেডিওলজি
বা ধরুন নার্ভাস সিস্টেমের অংশে পড়াশোনা করছেন, যাদের বেস হরোস্কোপের সাথে মিল আছে আমার কথা, তারা কিন্তু এই সময়টা মানে অন্তত 2026 সালের পুজো পর্যন্ত কিন্তু তাদের অ্যাটেন্টিভনেসটা অনেক বেশি থাকা দরকার পড়ার ক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে বলবো ইউরিনারি ব্লাডার, প্রস্টেটের সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, বা ফিমেলদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম কিন্তু হওয়ার যোগ আছে। সাইনাসের সমস্যা বা চোখের প্রবলেম থেকে সাবধান থাকবেন। বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th হাউস দিয়ে যাবেন যারা বিভিন্ন রকম অথরিটেটিভ পোস্টে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে রয়েছেন, ডিসিপ্লিনড কোনো পোস্টে রয়েছেন, বা এমন কোনো ডিসিপ্লিন কোনো সার্ভিসে রয়েছেন, সেটা আর্মি হতে পারে, মিলিটারি হতে পারে, প্যারামিলিটারি হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা যে কোনো রকম যেখানে মানে যেটাকে আমরা ডিসিপ্লিন ফোর্স বলে থাকি, বা ধরুন যারা অনারেবল জুডিশিয়ারি তে রয়েছেন তাদের ক্ষেত্রে না, যে সেবাদানরত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের ডিসিশন মেকিং এবিলিটি, কমান্ড রুলস বা রেগুলেশনের স্থানে কিছু কনফিউশন তৈরি হতে পারে। সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে শনির পজিশন অত্যন্ত স্ট্রং, অর্থাৎ 4th হাউস অত্যন্ত স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অলমোস্ট হবে না বললেই চলে। কিন্তু যাদের ক্ষেত্রে সেটা নেই, তাদের কনফিউশন তৈরি হতে পারে। ইভেন কোয়াসি জুডিশিয়াল অথরিটি তাদের ক্ষেত্রেও হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, কমান্ড রুলস রেগুলেশনের স্থানে কনফিউশন তৈরি করবে যারা, এবং তার সাথে ইরিটেশন, একটু লেস পেশেন্স, তার সাথে একটু অর্ডারলেস বা একটু ডাইরেকশনলেস স্টেট তৈরি করবে, পারসিভিয়ারেন্সের অভাব তৈরি করবে। তো এইগুলো থেকে কিন্তু একটু সাবধান থাকার দরকার রয়েছে। যারা বেটার দশা অন্তর্দশায় রয়েছেন তাদের জন্য আর্গুমেন্টেটিভ, হিলিং, অ্যাডভাইজারি, কাউন্সিলর ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে বেটার ফল দেবে। যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা ডক্টর হতে পারেন, একজন অ্যাস্ট্রোলজার হতে পারেন, একজন ভালো সাইক্রেটিক হতে পারেন, সাইকোলজিস্ট হতে পারেন, একজন বিভিন্ন রকম যে আমাদের অকাল্ট সায়েন্সের একটা বিস্তৃত জায়গা রয়েছে, যেমন ধরুন কফি কাপ রিডিং হতে পারে, এরকমভাবে যারা যারা নিউমারোলজি করছে, এরকম বিভিন্নভাবেও কিন্তু তারা তাদের যে শাস্ত্রের লিমিটেশন পর্যন্ত মার্গদর্শন তারা করতে পারবে এক্ষেত্রে। সেকেন্ড, 4th এবং 6th দৃষ্টি থাকবে। এক্ষেত্রে 6th যে দৃষ্টি সেটা কিন্তু আপনার এনিমি এবং ঋণকে কিছুটা এরাডিকেশন করবে, কিন্তু দুম করে নয়, স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু হওয়ার যোগ আছে। কিন্তু গৃহ শান্তি এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি করবে। সাডেন জব লস, ব্যবসায় এক ধরনের যেটাকে আমরা বলি যে একটু মন্দা থাকা, ঘাটা থাকা, যেটা মানি লস, হ্যাঁ, ডেফামেশন, হ্যাঁ, বসের কুদৃষ্টি, বা ধরুন বসের কাছে আপনার এক ধরনের খারাপ প্রতিমূর্তি তৈরি হওয়া, তারপরে হচ্ছে ব্যাড ট্রান্সফার হওয়া, এইগুলো কিন্তু যোগ রয়েছে। এবং তার কনসিকুয়েন্স যেটা হবে সেটা হচ্ছে ভীষণ মনোকষ্ট বা মানসিক সমস্যা কিন্তু কিছুটা তৈরি হতে পারে। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে উইকনেস আছে, যারা যে কোনো রকম অ্যাংজাইটি, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক এগুলোতে সমস্যারত, বা ধরুন লোয়ার লিমসের ক্ষেত্রে খুব টেনশন হয়ে গেলে তাদের অবশ হয়ে যায়, এরকম ধরনের সমস্যা, তারা কিন্তু সাবধান, মানে সামান্য ডিলে না করে ডক্টর দেখাবেন। যাদের ক্ষেত্রে আপার চেস্ট পোর্শনে বা ধরুন হার্ট পোর্শনে, ডান দিকের লাং পোর্শনে সমস্যা দেখছেন, ডান হাত শোল্ডার পোর্শনে, অর্থোপেডিক হোক, নার্ভাস সিস্টেমেরও সমস্যা দেখছেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, 9th হাউস দিয়ে কেতুর এই গোচর সংগঠিত হবে। দেখুন 9th হাউস দিয়ে কেতুর গোচর, রাহু বা কেতুর গোচর সংগঠিত হওয়া, যদি নেগেটিভিটি বলা যায় তাহলে সেটা সব থেকে নেগেটিভ পজিশন দিয়ে যাওয়া। কারণ 9th হাউস আমাদের ধর্মস্থান, আমাদের আইডেন্টিটিকে দর্শায় অ্যাকচুয়ালি। তো সেখানে কেতু থাকা মানে ক্যামুফ্ল্যাজ তৈরি করা। কেতু এক ধরনের আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে
আপনার বাস্তব অবস্থা থেকে আপনাকে লেস আইডেন্টিফাই করবার চেষ্টা করবে, এবং যার ফলে প্রচুর পরিমাণে এক্ষেত্রে ধর্মনাশ হয়। আপনার প্রকৃতি, একটা পাখা চালালে ঠান্ডা লাগে, মানে অন্তত গরম কিছুটা কম লাগে। এখন যদি পাখা চালানোর পরও গরম লাগে, তাহলে পাখা তার ধর্ম থেকে চ্যুত হয়ে গেছে। এই ধরনের প্রবৃত্তি তৈরি হয়, অ্যাবর্টিভ যাত্রা তৈরি করে। যে যাত্রা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেটা খুব একটা ফলপ্রসূ হয় না। স্পিরিচুয়াল জার্নি প্রপার ডাইমেনশনে অনুসারে হবে না। নাস্তিকতা খুব আঁকড়ে ধরবার চেষ্টা করে ভীষণভাবে, বস্তুবাদী বা নাস্তিকতা আঁকড়ে ধরে, যারা কথায় কথায় বিভিন্ন রকম যুক্তি তর্ক, যেই যুক্তি তর্ক তারা মনে করছেন তারা খুব জ্ঞানী এবং এই যুক্তি তর্ক দ্বারা যে কাউকে প্রভাবিত করতে পারে। আমি মানে আমার গুরুদেবের কথা বলছি, আমি তাল ঠুকে বলতে পারি। বিভিন্ন IIT IIM এ তিনি বক্তৃতা দেন, আমি ভিডিও তেমন হলে পার্সোনালি শেয়ার করতে পারি। ওখানের থেকে তো মেধাবী ছেলেমেয়েরা কমই যান সেসব জায়গায়। আমি নর্মালি বাইরে যারা আছেন তাদেরকে সম্মান দিয়েই বলছি, ওখানে একটা ক্রিম লেভেলের ছেলে মেয়ে যান। তো সেখানে একটা যখন একজন বৈষ্ণব গিয়ে তার বক্তৃতা দেয় এবং তিনি যখন ক্লাসটা ছেড়ে চলে যান, তখন প্রত্যেকেই প্রায় উপলব্ধি করেন যে তিনি যেটা বলে গেছেন সেটা সার সত্য, সেটা ইটারনাল, শাশ্বত। তো সেই ধরনের জায়গা কিন্তু যদি মানে না হয়, তাহলে কিন্তু নাস্তিকতা ভীষণভাবে আঁকড়ে ধরে এবং সেটা না ভীষণভাবে মিসডাইরেকশনে নিয়ে যায়। একটা সময় পরে এই বস্তুবাদ তাদের এত পরিমাণে মানসিক তথা শারীরিক কষ্ট দেয়, যেটা থেকে তারা কিন্তু কাম আউট করতে পারে না আর। আচ্ছা, পিতা বা পিতৃতুল্য যেসব ব্যক্তি আছে, বস আছে, তাদের সঙ্গে ইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে, বাদ বিসম্বাদ হতে পারে, সিবলিংসের স্পাউসের সাথে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বা নীতিগত বিরোধ বা সম্মানহানি হতে পারে। থার্ড, ফিফথ এবং সেভেন্থ দৃষ্টি, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, স্পাউসের সঙ্গে কিছু জায়গায় ইডিওলজিক্যাল ডিফারেন্স তৈরি হতে পারে। ভেনাসের নক্ষত্রে মানে 6th হাউসের নক্ষত্র দিয়ে যখন পাস করবে কেতু, যে 8.5 মাস, সেই সময় কিন্তু রোগ ঋণ শত্রু দেবে এবং বেশ কিছু জায়গায় অহেতুক পরিশ্রম করা, যার কোনো মানে আউটকাম নেই, এরকম জায়গায় কিন্তু কাজ করবার মানসিকতাও তৈরি করবে, দৌড়ঝাঁপ বৃদ্ধি করবে, কিন্তু শেষে গিয়ে হতাশা, ক্লান্তি এবং এক ধরনের বলা যেতে পারে এক ধরনের ডিপ্রেশন প্রোভাইড করবে। পিতার স্বাস্থ্যের বিষয়ে সাবধান। এন্টায়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভুলে যাওয়ার প্রবণতা, এগুলো যদি থাকে ডক্টর দেখাবেন। লিভারের যত্ন নেবেন এবং প্যানক্রিয়াসের যত্ন নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, 8th হাউস দিয়ে মকরের কেতু এই মুহূর্তে পরবর্তী 1.5 বছর তার গোচর সংগঠিত করবে এবং 2nd হাউসে রাহু থাকবে। তো 8th হাউসে কেতুর গোচরকে কখনোই ভালো বলা যায় না, কোনো জায়গায় ভালো বলা যায় না, এখানে তো বলাই যায় না। তো যারা নিকট তথা অতি নিকট আত্মীয়দের সঙ্গে তীব্র বিবাদ বিসম্বাদ তৈরি করবে, সেই তীব্রতাটা কিন্তু খুব ঝগড়া আকারে নাও হতে পারে, বা খুব কথা কাটাকাটি বা কোনো রকমের অল্টারকেশন এগুলো না হয়ে সেটা কিন্তু মানসিকভাবেও থাকতে পারে। এবং হঠাৎ করে কোনো একদিন নবাংশে দেখা যেতে পারে যে কেতুর সাথে মঙ্গল তার ট্রাইনে বা মূল ত্রিকোণে রবি বা শনি অবস্থান করছে, বা রবি শনি একত্রে অবস্থান করছে, তাহলে সেদিন কিন্তু সেটা ক্লাস অনুসারে অতিরিক্ত কুকথা থেকে সেটা মারপিট পর্যন্ত নিয়ে যেতে পারে বিষয়টি। কিন্তু ব্যাপারটি হচ্ছে সেটি হয়তো বছরে 1.5 বার বা 2 বার হবে, খুব বেশি হলে 1 বার হবে অবশ্যই। এবং কতক্ষণ স্টেবল হবে? 18 ঘন্টা। এবার সেটা যদি সন্ধ্যেবেলার পরে হয়, তো পরের দিন সকাল 10টা-11টার পরে দেখা গেল সেটার প্রভাব অটোমেটিক্যালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে, সেটা কার্যকরী হলো না। কিন্তু তবু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
হাই এক্সপেন্ডিচার, ধননাশ, ধনাগম কম থাকে এ সময়, আপস অ্যান্ড ডাউনস যুক্ত থাকে, অর্থাৎ কন্টিনিউটির খুব অভাব করে দেয়। আপনি এক্সপেক্টেড জানেন এখান থেকে আমি এই টাকাটি পাবোই, কিন্তু হঠাৎ করে টাকাটি কিন্তু কাট অফ হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। আচ্ছা, যেটা ডিস্টর্টেড অকাল্ট যারা করেন বিভিন্ন রকম, আমি এই নামটার বেশি আর ভাঙিয়ে কিছু বলবো না, ডিস্টর্টেড অকাল্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় পজিটিভ ফল দেবে, কিন্তু লং রানে নেগেটিভ নয় সেটা। আচ্ছা, ভেনাস বা মঙ্গলযুক্ত অবস্থায় ডিস্টার্বড এবং পারভার্টেড চিন্তা ভাবনা বা কার্যকারণ হতে পারে, এবং সেটা কিন্তু কোনো আইনগত অপরাধের দিকেও চলে যেতে পারে। সেটা একটা খুব নর্মাল উদাহরণ দিচ্ছি, ক্লেপ্টোমেনিক, চুরি করবার বাতিগ্রস্ত, বা ধরুন অহেতুক মিথ্যে বলা, এই ধরনের প্রবণতা, এবং অন্য মানুষকে এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যাওয়া, এই প্রবণতা তৈরি করা, এটা কিন্তু এক্ষেত্রে বেশি হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতিও কিন্তু কোনো রকম গণ্ডগোল হওয়ার যোগ হতে পারে। ফলে প্রত্যেকেই যারা জানেন ছক, তারা সেই ব্যক্তিবর্গ থেকে কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন, যে টাইমগুলো আমি বলছি। আচ্ছা, শুক্র 10th লর্ড এবং 5th লর্ড অলসো, ফলে কর্মস্থানে নেগেটিভিটি এবং হাই ট্রান্সফরমেশন অফ এনার্জি দেবে, যার ফলে কিন্তু কথাবার্তা বা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এত নেগেটিভ অভিব্যক্তি তৈরি করবে, যেটা কিন্তু আপনাকে একদম পরিষ্কার কর্মহীন বা কিছু জায়গায় সেরকম খারাপ যোগ থাকলে সাসপেন্ডেডও কিন্তু করে দিতে পারে সেই ধরনের, এবং তার সাথে মানে ডেফামেশন করবারও কিন্তু যোগ আছে। 5th 9th দৃষ্টি 12th এবং 4th হাউসে আছে। গুরু দশা অন্তর্দশা হলে সাধনা বা বিভিন্ন মেডিটেশন, এগুলোতে প্রফিট হওয়ার কিন্তু যোগ আছে। গুরুমন্ত্র লাভ হওয়ার যোগ আছে। হাই এক্সপেন্ডিচার এবং যোগ আছে এই সময়, বিশেষত এমন কিছু জায়গায় যোগ আছে যেগুলোকে আপনি জানেন হাই এক্সপেন্ডিচার, কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। ক্রনিক ডিজিজ, বিশেষত ধরুন প্রস্টেটের সমস্যা, কোনো রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, কোলনের সমস্যা, অ্যানাসের সমস্যা, লোয়ার ইন্টেস্টাইনের সমস্যা, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের সমস্যা, এগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন। ফিমেলদের ক্ষেত্রে বলবো, তারা কিন্তু পিঠ পোর্শনে মানে ব্যাক পোর্শনে অর্থোপেডিক জায়গা থেকে মোটামুটি সার্ভাইকাল থেকে ল্যাম্বার পর্যন্ত অংশকে কিন্তু নজর দেবেন। যাদের ক্ষেত্রে কোনো রকম চোট আঘাত আছে বা শরীর খুব ভারী, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে, তারা কিন্তু বেশি সাবধানে থাকবেন। গাড়ি যারা লং ড্রাইভ করেন তারা কিন্তু সাবধান, বা পিছনে কোনো কুশন বা এরকম কিছু সফট কিছু নিয়ে নিতে পারেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন কেতুর এই গোচর 7th হাউস দিয়ে যাবে। 7th হাউস মানে কি? 7th হাউস হচ্ছে আপনার প্রতিবিম্ব, আপনি ব্যতি রেখে সমস্ত কিছু 7th হাউসের সাথে যুক্ত। স্পেশালি আপনি যাদের যাদের সাথে গেটিং কানেক্টেড, তারা প্রত্যেকে, সেটা আপনার স্পাউস হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার কাজের পরিবেশ হতে পারে, সমস্ত কিছু কিন্তু 7th হাউসের সাথে যুক্ত থাকে। এবং 7th হাউসকে এই জন্য বলা হয় যে কোনো ঘরের যে কোনো রুম, তার 7th হাউস তার ভার বহন করে, প্রতিবিম্ব আকারে থাকে, ল্যাটারাল ইনভার্সন হয়, অর্থাৎ আমার ডান চোখটা বাম চোখ, বাম চোখটা ডান চোখ, এরকম হয়, ডান হাত বাম হাত দেখাবে, কিন্তু অবয়ব কিন্তু অলমোস্ট একই রকম থাকে। তো 7th হাউস আমাদের রিফ্লেকশন দেখে, অর্থাৎ আমরা যে কার্যকারণ করি বিফোর দ্য সোসাইটি, এবং তার বিনিময়ে সোসাইটির থেকে যে রিপারকেশনটা আসে, সেটাই হচ্ছে 7th হাউসের সব থেকে বড় ফল। এখান থেকে মান, সম্মান, জনপ্রিয়তা, খ্যাতি, যশ ইত্যাদি তৈরি করে, গুণ, রেকগনিশন সবকিছু দেয়। সেক্ষেত্রে বেশ কিছু ঘাটতি তৈরি করবে। নেগেটিভ দশা হলে স্পাউসের সঙ্গে বিরোধ
স্পাউসের শরীরে দুর্বলতা বা কিছু ক্রনিক ডিজিজ তৈরি করতে পারে, এবং সেটা কিন্তু শুরুতে কোনোভাবে বোঝা যাবে না, পরে গিয়ে কিন্তু সেটা আইডেন্টিফাইড হবে এবং সেটা তখন বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। খারাপ দশা হলে তো অবশ্যই করতে পারে। কর্মকুশলতা হ্রাস পাবে, ফুড ফ্যামিলি ফিন্যান্সের জায়গা যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্বার্থপরতা দৃষ্ট হবে। কোর অফ দ্য ফ্যামিলির মধ্যেও কিন্তু যে ইন্টিগ্রিটি এবং সলিডারিটি পোর্শনটা আছে সেটা কিন্তু বেশ কিছুটা বাধাপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত হবে। রাহু যেরকম আপনার অ্যাসেন্ডেন্টে থেকে আপনার ডিজায়ার, আপনার উন্নাসিকতা, আপনার ব্রাউন স্টাডি, আপনার সব কিছুকে হাতের নাগালের মধ্যে নিয়ে আসা, যেটা দেখবেন সেটাকে ভোগ করার প্রবণতা, বিশেষত সেটার মধ্যে যদি সৌন্দর্য বা সেটা যদি অতিরিক্ত আকর্ষণকারী কোনো বস্তু হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই, বা যেটা ব্যবহার করলে সমাজে এক ধরনের আপেক্ষিক মর্যাদা বৃদ্ধি হয় কিছুক্ষণের জন্য, সেই ধরনের বস্তুর প্রতি এক ধরনের ইনক্লিনেশন কিন্তু দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই রাহুর 7th হাউসে যেহেতু কেতু বসে রয়েছে, সে কেতু কিন্তু ফুলফিলমেন্ট দেবে না। বারবার বলছি, কেতুর কাজ হচ্ছে কোনো কিছুকে কন্ট্রাকশন করা, কোনো কিছুকে কমিয়ে দেওয়া, সেটাকে চেপে দেওয়া, ছোট করে দেওয়া, শ্রিঙ্ক করা। তো তার ফলে আপনার ডিজায়ার যেটা আসবে তার ফুলফিলমেন্ট হবে না, তা আপনার মধ্যে একটা গ্রস ডিফারেন্স থেকে যাবে, এবং সেই ডিফারেন্সটাই আপনাকে কিন্তু বেশ কিছু কষ্ট বা বাস্তবিকতা থেকে একটু দূরীকরণ সেগুলো কিন্তু প্রদান করবে। সেটা থেকে একটু সাবধান। 5th হাউস প্রফিটে ঘাটতি কিছু পরিমাণে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে রেজাল্ট যেটা এক্সপেক্ট করছেন তার থেকে সামান্য কম নেবে, যদিও বৃহস্পতি ন্যাচারালি বসে থাকবে। ফলে যদি ছকের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি যদি মাঝারির থেকে বেটার হয় এক্ষেত্রে আপনার, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাওয়ার উপযোগী হবেন। 9 দৃষ্টি থার্ডে এফোর্টকে, আপনার কোনো জিনিসের কাজকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তার জন্য যে কর্মকুশলতা এবং শক্তি সামর্থ্য দরকার হয় সেটাকে দুর্বল করে দেওয়ার প্রবণতা থাকবে। এবং সর্বোপরি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে জিল থাকে, আমাদের যে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, ক্ষমতা থাকে, সেটাকে খুব খর্ব করে এবং নিজেকে খুব শ্রিঙ্ক করে নেয়, বন্ধু বান্ধবদের থেকেও গুটিয়ে নেয়, অফিস কলিগদের সাথেও সীমিত ব্যবহার করে, সীমিত কথা বলে, সব জায়গার মধ্যেই একটা সীমিত জায়গা তার থাকে, সে তার বাইরে খুব একটা বেরোতে চায় না। তার ফলে তার যে পরিচিতি ব্যাপ্তি সেটার ক্ষেত্রে কিন্তু কিছুটা হ্রাসপ্রাপ্তি ঘটে থাকে। শরীরের ক্ষেত্রে বলবো একদম আপার অ্যাবডোমিনাল পোর্শন, স্টমাক, আপার ইন্টেস্টাইন, মিডল ইন্টেস্টাইন অংশ, যাদের ক্ষেত্রে আলসারের সমস্যা আছে, স্প্লিন বা লিভারের সমস্যা রয়েছে দুটোই, তাদের ক্ষেত্রে সাবধান। যাদের হরমোনাল সমস্যা রয়েছে যে কোনো রকম, বিশেষত থাইরয়েড বা এই সমস্ত সংক্রান্ত, তারা সাবধানে থাকবেন। লোয়ার লিমসের ক্ষেত্রে কিন্তু অর্থোপেডিক প্রবলেম থেকে খেয়াল রাখবেন। পায়ের একদম লোয়ার লিমসে যারা ব্লাড সার্কুলেশন সমস্যা রয়েছে, কোনোভাবে ইকোস্প্রিন বা নাম বলে ফেললাম আর কি, অ্যাকচুয়ালি কোনো ব্লাডকে ডাইলিউট করা এরকম কোনো ওষুধ যদি ডাক্তারবাবু প্রদান করে থাকেন, সেই জাতীয় ওষুধ খান, তাহলে সেই ওষুধের ক্ষেত্রে সেগুলো বুঝে খাওয়া, চিকিৎসকের পরামর্শে যাওয়া। যাদের ক্ষেত্রে মনে করছেন ইএসআর লেভেল খুব হাই রয়েছে, রিউমেটয়েড সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময়টাকে যথেষ্ট তাৎপর্যের সাথে ব্যবহার করবার চেষ্টা করবেন। আপার চেস্টে কাফ অ্যান্ড কোল্ড, কনজেশন বা অ্যালার্জি রিলেটেড ডাস্ট বা ফাঙ্গাস থেকেও কিন্তু সাবধান থাকবেন। কথাবার্তা বলার সময় শালীনতা, ভদ্রতা এগুলো কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th হাউস দিয়ে কেতুর পাস করবে। 6th হাউস আমাদের কি করে? 6th হাউস আমাদের সার্ভিসকে প্রদান করে। 6th-এর 5th হাউস হচ্ছে 10th হাউস, বা উল্টো দিক থেকে যদি বলেন তাহলে তো 6th হাউসের 5th হাউস, 10th হাউস, আবার 10th হাউসের 10th হাউসও কিন্তু হচ্ছে
সেটাও কিন্তু সিক্সথ হাউস। তো সেই হিসাবে সবসময় তো টেন্থ হাউসও কিন্তু আমাদের সেভেন্থ হাউস, অ্যাকচুয়ালি সিক্সথ হাউস। তো সিক্সথ হাউসের সেকেন্ড হাউস সেটা, তার ফলে সেটারও কিন্তু বৃদ্ধিকে শেষও করছে। এবং সেভেন্থ হাউস বা সিক্সথ হাউস বা সেভেন্থ হাউসের 12th হাউস হচ্ছে সিক্সথ হাউস, তার ফলে সেভেন্থ হাউসের যে ভার সেটা কিন্তু সিক্সথ হাউস সম্পূর্ণভাবে বহন করে থাকে। ফলে আমাদের সেভেন্থ হাউস থেকে যে জনপ্রিয়তা, যে আমাদের বৈভব, আমাদের মান সম্মান যশ খ্যাতি যেটা আসে, সেটা কি হয়? এটা তো একদিনে দুম করে আসে না। আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মকুশলতা, আমাদের একটা রেগুলেটেড ফর্মে কাজ করে যাওয়া, বা ধরুন আমাদের একটা সিস্টেমেটিক অর্ডারফুল প্রসেসে একটা নির্দিষ্টভাবে কাজ করে এগিয়ে যাওয়া, এবং সেটাই একটা সময়ের পরে কিন্তু আমাদের এই সমস্ত মেটেরিয়াল সুখ্যাতিগুলো প্রদান করে। তো তার ফলে সিক্সথ হাউসের অসম্ভব গুণাবলী রয়েছে। যারা যত রকম সার্ভিস রিলেটেড কাজ করেন বা সার্ভিস প্রোভাইড করেন, বিভিন্ন রকম সেবা দান করেন, তাদের সব কিছুর সাথে কিন্তু সিক্সথ হাউস যুক্ত রয়েছে। সন্তানদের হায়ার এডুকেশন বা বাড়ির যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, তাদের হেলথের ক্ষেত্রেও কিন্তু তাদের যে প্রপার চিকিৎসার সরঞ্জাম, তার জন্য যে অর্থনৈতিক যোগাযোগ, চিকিৎসকের যোগাযোগ, এই সমস্ত কিছু কিন্তু সিক্সথ হাউস থেকে ডিনোট করা হয়। এইখানে কেতুর অবস্থান করা কিন্তু খুব একটা ভালো নয়, বিশেষত রবির মতন ঘরে সিক্সথ হাউসে অবস্থান। তো সে কিন্তু কিছু সমস্যা তৈরি করে। স্পেশালি কি সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে রোগ ঋণ শত্রু, সেটা সে হ্রাস করবে, কিন্তু খুব দ্রুত নয়, খুব স্লোলি সেটাকে সে কমাবে। এবং তার ফলে যখন যখন সেখান দিয়ে সিংহের ঘর বা তার মানে পঞ্চম সপ্তম নবম দিয়ে যখন খারাপ প্ল্যানেট পাস করবে, তখন সেখানে কিছু নেগেটিভ ফল প্রদানকারী অবস্থা কিন্তু তৈরি করবে, যেটা কিন্তু অ্যাজ এ হোল খুব উপকারী বা খুব সেটা বলা যায় না। সেটা এই ঘরকে, সিক্সথ হাউসকে প্রভাবিত করবে। তার ফলে এনিমি এরাডিকেশন, কাজের জায়গায় অনেকটা কমফোর্টেবলি কাজ করা, সেই জায়গাগুলো কিন্তু করবে না। বরঞ্চ যে সমস্যাগুলো আসতো, মনে করুন আপনার কাজের জায়গায় 2-3 জন হয়তো আপনাকে কোনোভাবে ব্যাক স্টিয়ার গসিপ করেন, আপনার কনসেন্ট্রেশনে নষ্ট করেন, আপনার নামে অহেতুক সমালোচনা করেন, এসব কাজ করেন, এবং আপনি মোটামুটি জানেন নিজের আন্দাজ শক্তি, ইনটিউশন দ্বারা। কিন্তু এখানে কেতু কি করবে, সেই শত্রুকে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে দেবে না, এবং সেটা আইডেন্টিফাই হবে অনেকটা সময় পরে। তার ফলে ততক্ষণে সে যদি আপনার ছকের বেসমেন্ট বা ন্যাটাল হরোস্কোপে যদি স্ট্রেংথ না থাকে, সে কিন্তু কিছুটা ক্ষতি করে দিতে পারে। যে সমস্ত ডিজিজ ক্রনিক হয়, যেরকম ধরুন হার্ট ডিজিজ, যেরকম ব্লাড সুগার, কিডনি, লাংসের ডিজিজ, তারপরে লিভারের ডিজিজ, এগুলো বেশ কিছু ডিজিজ আমরা জানি যেগুলো ক্রনিক হয়, অনেক দিন লাগে সারতে। বা বিভিন্ন রকম ম্যাল সেল প্রলিফারেশনের যে ডিজিজ থাকে, ম্যালিগনেন্সি রিলেটেড ডিজিজ থাকে, যেগুলো সারতে অনেক সময় লাগে, সেই জাতীয় ডিজিজ কিন্তু প্রথম দিকে উন্মোচিত হবে না। তার ফলে এটা আমার হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেক চিকিৎসকের কাছে সম্মান রেখে বলছি, যে কোনো জায়গায় যদি মনে হয় কোনো চিকিৎসক হয়তো আপনাকে বললেন যে না আপনি ঠিকই আছেন, কিন্তু তারপরেও আপনি অনুভব করছেন যে আপনার সমস্যাটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, চিকিৎসক হয়তো কনফিডেন্টলি বলছেন, হয়তো তিনি ঠিকই বলছেন, কিন্তু তবুও আপনি না একটা কারোর মত নিয়ে নেবেন, বা থার্ডও নিতে পারেন, ডিপেন্ডিং অন যে আপনার ছক এই সময় কোন লোকাস স্ট্যান্ডাইতে দাঁড়িয়ে রয়েছে, তার উপরে কিন্তু নির্ভর করবে আর কি বিষয়টা। মানে একটা ওপিনিয়নের উপর ছেড়ে দেবেন না। বা কেউ হয়তো বলে দিল আপনি ভালো নেই, কিন্তু আপনি দেখছেন আপনি বেটার হচ্ছেন, আপনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করছেন বেটার হচ্ছেন, কিন্তু ডাক্তারবাবু তার ডায়াগনোসিসে বলছেন আপনি ভালো নেই, তাহলে আমি বলবো একটা সেকেন্ড ওপিনিয়ন আরও অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছ থেকে সেটা নিয়ে নেওয়া আপনাদের জন্য বেটার হবে। এটা আমি পার্টিকুলারলি মিনের ক্ষেত্রে বলছি এই সময়টা।
বিশেষত যারা খারাপ দশা অন্তর্দশায় রয়েছেন বা কোনোভাবে ছকের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কারোর ছকের দুর্বলতা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু বেশি আছে। যাদের ক্ষেত্রে মনে করুন এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা রয়েছে, সুগার খুব হাই থাকে বা খুব হেভি ফ্লাকচুয়েশন হয়, তারা কিন্তু এই সময় সাবধানে থাকবেন। কোনো ইমুভেবল প্রপার্টি কেনা বেচার সময় তার ডকুমেন্টস ভেরিফিকেশন প্রপারলি করে নেওয়ার চেষ্টা করবেন। আর ভেহিকেল চালাবেন খুব সাবধানে। নমস্কার।